রেডি? আচ্ছা, এক সেকেন্ড একটুখানি জল খাবো। হ্যাঁ, খা। জলের বোতলটা নিচে নেবে। মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে গেছে জলের বোতলে। জল দিও না। এই জল দে না। চা খাবি? হ্যাঁ, এই চা দে। চাও দাও, চা জলও দে, খাবো। চা দে। এটা নিয়ে যা। এটা কালিকাদার কাছ থেকে শেখা, এই যে যাপন করার কথাটা আগে হ্যাঁ, বুঝতাম না। যাপনটা আমার কাছে একটু কনফিউজিং। এখন মনে পড়লো গানটা, ঝনক ঝনক কনক কাকন বাজে। আচ্ছা। এই গানটা। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনের এই এপিসোডে আমার দুই প্রিয় শিল্পীকে নিয়ে আজকে আমি হাজির। আমার ডান দিকে ডিয়ার ডিয়ার পৌশালী, দ্য রক স্টার অফ বেঙ্গল, অ্যান্ড দ্য ভেটারান এখন বলা যেতে পারে, অ্যান্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট। অ্যাবসলিউটলি। আমার ডিয়ার ডিয়ার ভাই, তোরা এসছিস, তোরা এত ব্যস্ত, তার মধ্যে থেকে তোরা টাইম বার করেছিস। আই এম ইনডিড গ্রেটফুল। না, শুভেন্দা, তোমার সঙ্গে তো বহুদিনের সম্পর্ক এবং বহুদিন ধরেই তোমার সঙ্গে কাজ করা বা তোমার সঙ্গে গান শেয়ার করা, এভরিথিং, সঙ্গীত বিষয়ক আলোচনা তো করেই এসেছি। আজকে অনলাইনে আলোচনা হবে আর কি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক কিছু বলতে হবে। আমি সেটাই এক্সপেক্ট করবো পৌশালী। তোরা একদম। যতটা তোদের জায়গা বাঁচিয়ে তোরা এখন হ্যাঁ, জমি তৈরি করছিস তো। মানে আমার ক্ষেত্রে একদম জমি তৈরি করা। হ্যাঁ, কিন্তু তাও তোদের তো বক্তব্য থাকবে, অবশ্যই মানে সবাই আছে। কাউকে অসম্মান করে নয়। একদমই না। আমার পডকাস্টটা হচ্ছে সোশিও মিউজিক্যাল পডকাস্ট। হ্যাঁ। আমি বলি সোশিও পলিটিক্যাল হয় না, উই আর নট ইনটু পলিটিক্স। আমি কোনো পলিটিক্যাল পার্টিতে বিলং করি না, কোনো পলিটিক্যাল পার্টির আমি সদস্য নই, আমি কোনো রকম পলিটিক্সের মধ্যে নেই। আমি গান বাজনাটা বুঝি। গান বাজনাটা কী চলছে, গান বাজনার ইনসাইডে যে পলিটিক্স যদি কিছু থাকে যেটা তোদের অ্যাফেক্ট করছে, তোরা হালকাভাবে হলে একটু বললে, যারা ওদিকে কিছু কাণ্ড কারবার ঘটাচ্ছে তারা দে উইল বি কেয়ারফুল। এটা আর কিছু না, সেটাতে তোদের কেরিয়ারে কিচ্ছু এসে যাবে না। আমি শিওর বলছি কিচ্ছু এসে যাবে না। বেসিক্যালি উই শুড শো দ্যাট উই আর কনসার্নড। শিল্পীদের এমনিতেই পলিটিক্স করা উচিত না, এটা আমার মনে হয়। Exactly. তার কারণ তুমি যেই পলিটিক্সে যাচ্ছ তখন যারা শ্রোতা তাদের মধ্যে কেউ হয়তো একটা পার্টি করে, সে তখন তোমার সম্পর্কে নেগেটিভ বলবে। আমার মনে হয় শিল্পীদের নিউট্রাল থাকাটাই উচিত। সেই দিক থেকে একদম এই অনুষ্ঠানটাও নিউট্রালি হবে, সেটাই আমরা এক্সপেক্ট করি। একেবারেই সেটা হবে। আর এই পডকাস্টের একটা তো বুঝতেই পারছিস, অলওয়েজ দুটো গেস্ট, এটাও ইদানিং কালে হয়নি যে একসাথে দুটো গেস্টের সাথে কথা বলা। আমি একটা ছোট্ট কথা বলি, মনোময়দা হচ্ছে আমার কলেজ লাইফের ক্রাশ, এবং সেটা আমি ফ্র্যাঙ্কলি বলছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং পডকাস্টে। সেই মানুষটার সাথে আজকেই প্রথম স্ক্রিন শেয়ার করছি, স্টেজ শেয়ার করেছি আমরা। সেটা মনোময়দা আগে গেয়ে গেছে কি আগের দিন গেয়ে গেছে, সেটা আলাদা কথা প্রসঙ্গ, কিন্তু ফার্স্ট টাইম পডকাস্টে স্ক্রিন শেয়ার মনোময়দা উইথ মনোময়দা, সেই লাগছে ব্যাপারটা। না, আমিও কিন্তু পৌশালীর সঙ্গে প্রথম ব্যাপারটা সেই সেমই। পৌশালীর গান শুনি। হ্যাঁ, আমরা ইউএসএ গেছি, ইউএস এর প্রোগ্রাম করেছি, মানে আমি ইউএস থেকে প্রোগ্রাম করে বেরিয়ে গেছি, মনোময়দা ইউএস ঢুকেছে, এরকম হয়েছে। কিংবা ও আছে সেই সময় আমাদের যোগাযোগ হয়েছে এরকম আর কি। না, তোরা দুজনেই তোদের ফিল্ডে, আমি পাশাপাশি রাখছি না এরকম ভাবে, বিকজ দুটো জেনারেশনই অলমোস্ট আলাদা। বাট তোরা দুজনই ভালো গান বাজনার প্রতিনিধি বলে আমি মনে করি। আমি তোদের যা আলাদাভাবে শুনছি, ওকে আমি অনেকদিন ধরে জানি, ও আমার গান বাজনা অনেক শুনেছে। পণ্ডিত বিশ্বমোহন ভট্টের সাথে বাজাচ্ছি, ও সামনে বসে শুনেছি, আর তোর গানও তো শুনেছি। তোমার গান আমার কাছে অনেক বড় পাওয়া। না, তোমার গানও আমি অন্যভাবে শুনেছি, কিন্তু সামনে বসে আমার সৌভাগ্য হয়নি। আমি ডেফিনেটলি এবার কোথাও হলে বলিস, পাশাপাশি হলে অবশ্যই। আমি সবার গান বাজনা শুনি, এটা নিয়ে আমার কোনো ই নেই। আমি ভালো গান বাজনার পূজারি। আর শুভেন্দা না সব অড নাম্বার বলে, বুঝলে তো, মানে এমন গান বলে যে গানগুলো সচরাচর গাওয়া যায় না। মানে বিপদে ফেলার একটা লোক কিন্তু শুভেন চট্টোপাধ্যায়। মানে আজকে আমি বিপদে পড়ছি, আমাকেও বিপদে ফেলতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। তো মানে এমন গান বলে, আমি হয়তো কোনো একটা ক্লাবে গাইতে গেছি, একটা এমন চিরকুট এলো যেখানটা কোনোদিন গাওয়া হয় না স্টেজে। আজকেই তোকে আমি বলবো যে তোর ফার্স্ট গান যেটা শুনেছিলাম না, এটা জাস্ট লোকেদের জানা উচিত যে তুই কতটা, সবাই জানে তোকে রেসপেক্ট করে, বাট এই যে হট করে বলবো তুই গাইবি, আমি জানি গানটা গাইবি তুই। তোর প্রথম একটা অ্যালবাম আমাকে একজন দিল, কে দিয়েছিল আমার মনে নেই। শুভেন্দা
তুমি তো সবার গান শোনো, তুমি এই ছেলেটার গান শোনো তো। এটা বোধহয় তখন তোদের প্রমোট করতো কোন কোম্পানি, অ্যাটলান্টিস না কোন কোম্পানি তোদের? না, আই থিঙ্ক সাগরিকা? মনোময়দা এইচএফবি। না না এইচএমবি না, ওটা তাহলে HMV ছিল সাগরিকা। না। নাম বলা CBS যাবে এখানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বল। আমি অনেকগুলো কোম্পানি না না একদম প্রথম আমি দিকে গানটা একটু আমি বলে শুরু দিচ্ছি। করেছিলাম অ্যাটলান্টিস অ্যাটলান্টিসেরই এটা একদম শুরু দিকে। জয়দীপ দার। কিন্তু কোন না, গানটা বলো? মানব বাবুর একটা গান, ও অ্যাটলান্টিস। বাস গা। ওই গানটা তুই যা গেয়েছিলি, মানে আচ্ছা আচ্ছা লোক, আমি বৈশালী বলছি ওর সামনে এই গানটা অ্যাটেম্পটই করবে না। তুমি গানটা শোনো খালি। মনোময়দা প্লিজ প্লিজ। গা গেয়ে দে, কোন গানটা? বল না। তুই কোন গানটা বলছো? ওর মানব বাবুর যে গানটা তুই গেয়েছিলি তোর নিজের মনে এই নেই? সত্যি আমার গাওয়া হয় না এখন। তুই বুঝে গেছিস? এই 4 লাইন গাইছি। ও বুঝে গেছে এটাই কি? কথা। আমি পারিনি বুঝিতে পারিনি, আচ্ছা, পারিনি বুঝিতে পারিনি আমার জয় আহা, জিও। মালারি বোঝা বয়ে ভাবে কেন হারিনি, পারিনি বুঝিতে চলো চলো। পারিনি। আর না প্লিজ। এই গানটার কিন্তু একটা গল্প জানো তো। এই গল্পটা হচ্ছে কটা ছেলের নাম অ্যাটেন্ড দিতে পারবে তুমি আমায় বলো? আহ, মানে আমার কথা হচ্ছে দে রিপ্রেজেন্ট, আমি একটা আমার কাছে আমি ইউ পিপল মানে রিপ্রেজেন্ট খুব জুনিয়র হয়ে আমি, এবং আমার কথাটা বলতে ভালো লাগে যে আমি এখনো স্টিল জুনিয়র, এবং আমরা এখনো শিখছি এখনো। মনোময়দা আর মানে মনোময়দা প্রেক্ষাপটটা মানে হি ইজ ভেরি ক্লাসি সিঙ্গার। আমরা যেহেতু ইয়াং জেনারেশন, আমরা এইভাবে এখন দেখি যে হি ইজ ভেরি ক্লাসি, মানে গানটা মনোময়দা এবং মনোময়দার সঙ্গে যারা সমসাময়িক তারা গানটা জেনে গায়। কিছু কিছু সিঙ্গার আছেন বা আছে 4টে গান করেই নিজেদেরকে একটা অনেক কিছু ভেবে ফেলে, এবং তাদের বহিঃপ্রকাশটা খুব অন্যরকম, এবং অডিয়েন্স এতটাও মূর্খ বা বোকা নন যে ধরতে পারবে না। মনোময়দা ওই ফিল্ডেই নেই, গানটা জেনে গায়, যার জন্য বহিঃপ্রকাশটা এত না। দেখ এত দ্যুতি। আমি বলি এটা নিয়েই আমি এই পডকাস্টটা, সেটাও একটা কারণ আমি কেন করছি। 2-3টে জিনিস জানাবার দরকার আছে বলে আমার পার্সোনালি মনে হয়েছে ভেতর থেকে, তাই জন্য তো তোদের সাথে আড্ডা মারছি। অবশ্যই কারণ আমার কি আছে, আমি তো নিজের তবলা নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছি, একদম। আর আমি গিরিজা দেবীর সাথে 40 বছর বাজিয়েছি। আমি গানটা লাকিলি আমি গানটা কিশোরীজি বাদ দিয়ে সবার সাথে বাজিয়েছি। ভীমসেনজি বল, যশরাজজি বল, গিরিজা দেবীজি বল, উল্লাসজি বল, রাশিদ বল, এতে সবার সাথে আমি রেগুলারলি বাজিয়েছি। সুতরাং আর আমি শাহিদ এদের সাথে সবার সাথে বাজি। আমি হঠাৎ একটা পডকাস্ট করতে বসেছি কেন, আমার ভেতর থেকে একটা তাগিদ এসছে, আফটার কোভিডে এটা হয়েছে যে উই অল শুড কাম আন্ডার ওয়ান ব্যানার অ্যান্ড স্পিক সামথিং পজিটিভ। পজিটিভ কথাই বলবো, দেখ আমি ঠিক বলছি? হ্যাঁ ঠিক 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 ঠিক। ঠিক 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 ঠিক। তো আমার মনে হচ্ছে যে এই কথাটা বলা জরুরি, এবং যারা তোদের আইডলাইজ করে স্টেজে, বৈশালী ও কি গাইছে, কিভাবে গাইছে, হ্যাঁ। মনোময় তুই যে ক্লাসি বললি, আজকে কি ক্লাসি হলো? না না না, ও কত ক্লাস কত করে ক্লাস ক্লাসি করে হয়েছে। ক্লাসি হয়েছে। তো এটা আমরা সেইটার এটা একটা এ করা, আর আমাদেরও বলা যে ভাই এমনি এমনি হয় না। না। এই যে গানটা একটা অ্যাটেম্প্ট নিল, যে ওপর থেকে যে হালকা একটা সাপোর্ট করে এলো এই গানটা, এটা মানববাবু, তুই জানিস আমি মানববাবু বাড়িতে মাঝে মাঝে যেতাম, আমি সন্ধ্যাবেলা এমনি গিয়ে দেখছি কোনো প্রোগ্রাম নেই, লুঙ্গি পরে বলছে রেয়াজ করছে। আমি দিনের পর দিন যাদবপুরে দেখেছি এটা। ভাই ভাই আজকে দুঃখ কষ্টটাই গান বাজনা থেকে চলে গেছে বৈশালী, দুঃখ কাঁদছে না কেউ। তুই যদি না কাঁদিস, একা যদি না কাঁদিস, গান বাজনা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। মরে গেলেও এখানে তুই যদি নিজে না কাঁদিস, তুই লোককে কাঁদাবি কি করে? না, গান তো এখন এন্টারটেনমেন্ট। না না, এন্টারটেনমেন্ট কথাটা আমার, এন্টারটেনমেন্ট ডাজন্ট মিন অলওয়েজ পিপল হ্যাজ টু ডান্স, পিপল হ্যাভ টু ডান্স। আই এম নট এগেইনস্ট ডান্সিং। সেটা ডান্স নাম্বার পৌশালী বলতে পারো, মাথা নিচু করে হাসছে কিন্তু। না মনোময়দা, এখানে আমি একটু ছোট একটু আরে নাচের কাটছি। গানে তো নাচবে, নাচের গান থাকা জরুরি আছে, না, ওটা না। সোসাইটির বাইরে নয়। কিন্তু আমার কথা হচ্ছে আই এম নট এগেইনস্ট দ্যাট, ওটার জন্য দম লাগে।
বিড়ি জ্বালাইলে একটা দরকার আছে সোসাইটিতে, নইলে কি একটা ক্যামেরা গাড়ি কি ভজন হবে নাকি? না, একটা ওইটা নয়। একটা ছোট কথা, বল। আমি 2017-তে যখন আমি মঞ্চে প্রথম উঠেছিলাম তখন আমার ধারণা ছিল লোক নাচলেই সেই অনুষ্ঠানটা হিট। কিন্তু 18, 19, 20, 21, 22 যত দিন যাচ্ছে, এই যে তুমি যে বলছো আর্তনাদটা না থাকলে বা সেইভাবে ভালোবাসাটা না থাকলে তুমি একটা মানুষকে বোঝাতে পারবে না যে তুমি কি বোঝাতে চাইছো। আজ আমি গতকালের ঘটনা বলছি, আমি একটা জায়গায় খুব ইন্টেরিয়ার একটা জায়গায় গান গাইতে গেছি। আমার মাথায় চলছে যে আমাকে এখানে নাচের গান গাইতে হবে, তাহলে শো হিট। সেখান থেকে আমাকে আজকে গানের রিকোয়েস্ট এসছে, ভালোবেসে সখী নিভৃতে যতনে। কিভাবে তুমি ডেসক্রাইব করবে? না না, সেটা তো না, হচ্ছে না, 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 এখানে এসেছি যখন এই গানটা একটু গা শুনি, আমার খুব ফেভারিট গান। সর্বনাশ করেছে। এই কি বলো, scale সর্বনাশ বলো। কেন? কালকেই তো গাইলি, আজকে সর্বনাশ হয়ে গেল। বি ফ্ল্যাটই ধরো। বি ফ্ল্যাট। হ্যাঁ ধরো। ওটা আমার ভীষণ ফেভারিট গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরে রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। খুব ভালো, খুব ভালো। এই যে গানটা ঠিক আছে, প্রেমের গান হয় বলো তো? এই যে গানটা গাইলি, এই যে কালকে গানটা গাইলি, হ্যাঁ, কি রিঅ্যাকশন হলো? সাইলেন্ট সাইলেন্ট। মানুষ পরিবর্তন হচ্ছে, জানো তো, যদি দায়িত্ব নিয়ে কেউ ধৈর্য নিয়ে পরিবর্তন করানো যায়, এবং এবং সেটা আমাদেরই দায়িত্ব। এত এত অডিয়েন্স এত বুঝবে না, অত ধৈর্য নেই, কিন্তু তোমাকে সেই ধৈর্যের ভাগিদারিটা হতে হবে। আমাকে ধৈর্য নিয়ে রুচির মধ্যে থেকে বোঝাতে হবে। আমি 4-5 বছর আগেও বুঝেছিলাম যে নাচলেই অনুষ্ঠান ঠিক হবে। একটা প্রচণ্ড একটা মানে আমি ওয়ার্ডটা ইউজ করছি, একটা ছাপড়ি বলে একটা কথা আছে, দেখবে ছাপড়ি। এর মানে কি? ছাপড়ি মানে হচ্ছে ভেরি ক্যাজুয়াল, ভীষণ চটুল, ভীষণ মানে এটা ঝাঁকানাকা টাইপের একটা ভীষণ একটা চিকিমিকি 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 এরকম ব্যাপারটা। সেইটা হলেই নাকি সব ঠিক, কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে, খুব কম। মনে করিস? আমি তো তাই মানে মনে হচ্ছে আমার। এটা কি অর্থপূর্ণ হাসি? আমি হাসছি না, ওর যেটা মানে যে স্বপ্নটা দেখছে বা ওর যে আশাটা রয়েছে, এটা ওর দিক থেকে হয়তো রাইট। হ্যাঁ, আমি যেখানটা যেটা ফিল করি সেটা হচ্ছে মানুষ প্রথম দিকে এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এই গানগুলি একটু শুনতে চায়, সেটা আপ টু 4টে কি 5টা গান অবধি। তারপর থেকে আস্তে আস্তে একটু ফার্স্ট নাম্বার গাওয়া, তারপরে একটু হই হই করা, মানে একটু এন্টারটেন করা, এইটা আস্তে আস্তে চাই আর কি, বিশেষত যারা ইয়াং জেনারেশন। কিন্তু ওই রবীন্দ্রনাথ নজরুলের জায়গা হচ্ছে ওইটুখানি 4-5খানা গান অবধি। তারপর থেকে কিন্তু মানে তারপর থেকে একটা চেঞ্জেস তৈরি হয়ে যায় যখন আমরা ওপেন অনুষ্ঠানে গাইছি। আমি কিন্তু এটা হল অনুষ্ঠান বলছি না, এটা আমি বলছি যেটাকে আমরা বলি যে মাচা। সে মাচা যখন বলছি, সে মাচাই হচ্ছে এই সাবজেক্ট। হলটা একটা ডিফারেন্ট কিন্তু, কারণ হলে যখন মানুষ গান শুনতে আসছেন সেখানে কিন্তু আমরা জানি যে তারা গান শুনতে আসছেন, তারা নাচতে চাইবেন না।
কিন্তু হল অনুষ্ঠান কটা হয়? কম, খুব কম। অনেক কম। অল ওভার বেঙ্গলই বলছি। হ্যাঁ, খুব কম। হল অনুষ্ঠান অনেক কম। যেটা করতে হয় আজ মেদিনীপুর, কাল দুর্গাপুর, পরশুদিন শান্তিপুর, এই তো করতে হয় আমাদের ম্যাক্সিমাম দিন, ঠিক আছে? তো সেইখানে যখন অত মানুষ জড়ো হন আমাদের গান শুনতে, সেক্ষেত্রে ওই রবীন্দ্রসঙ্গীত শুনলেও ভালোবেসে, আমিও ভালোবেসে গাই, বা আরও দু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই, কিন্তু সেটা ওই সার্টেন টাইম অবধি। ব্যাস তারপরেই একটু কখনো কোনো ভোজপুরের রিকোয়েস্টে চলে আসে। অন্তত হিন্দি গানের রিকোয়েস্ট তো আসে, হিন্দি গান আসে, ভোজপুরিও এসেছে, ভোজপুরি এসে যায়। সেটাকে ওই ঠান্ডা মাথায় ট্যাকেল করতে। হ্যাঁ, ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হয়। কিন্তু ধরো আমার যে দেশ বিষ্ণুপুর, হ্যাঁ, তো বিষ্ণুপুরে আমি গান গাইতে গেছি, পাশ থেকে ছেলেমেয়েরা ভোজপুরি গান শুনতে চাইছে, বুঝতে পারছো তো? না, মানে বুঝতে পারছি, মানে কেননা- এটা আমি হাসছি, কিন্তু এটা খুব কষ্টের। কারণ তো ওরা এই বিষ্ণুপুর, ও একটা, অনেকে জানে না, ও কিন্তু বিষ্ণুপুর ঘরানার একজন ধারক ও বাহক। ইন ফ্যাক্ট যদু ভট্টের ফ্যামিলির ও একজন, Fourth generation. 4th generation। এটা জানতাম না। হ্যাঁ, জেনে নাও। ক্লাসি বললে না, সত্যিকারের ক্লাসি। এবং লাকিলি আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ বিষ্ণুপুর ঘরানা। তুই জানিস, আমি মনিলাল নাগের সাথে আমি দীর্ঘদিন, মানে আজকে আমি যতটুকু শুভেন চট্টোপাধ্যায় হয়েছি সেটা মেনলি 4 জনের জন্য। আমাদের তবলাবাদক তো কারোর হাত ধরে আমরা আমাদের জায়গা করতে হয়, ক্লাসিক্যাল অন্তত সে যে জাকিরজিকেও করতে হয়েছে। রবিশঙ্করজি প্রথম জাকিরজিকে কলকাতায় প্রেজেন্ট করেন, একটা বোমা ফেটে গেল। মানে প্রথমেই এমন বাজনা বাজালেন যে, কিন্তু আমাদেরও কিন্তু এদের হাত ধরে, যেরকম আমায় গিরিজা দেবীজি, উনি আমাকে, আমার মা, উনি আমার সঙ্গীতের মা, গিরিজা দেবীজি। উনি ভিড়ের মধ্যে থেকে আমাকে কেন যে ভালোবেসেছিলেন তার উত্তর আমার কাছে আজও জানা নেই। পণ্ডিত মনিলাল নাগ, মনিলাল নাগ তুই জানো কিনা জানি না, উনি হচ্ছেন ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সেতার বাদকের একজন, পদ্মশ্রী। উনি হচ্ছেন আমাদের বিষ্ণুপুর ঘরানার একদম, ওখানকার ঘরানা ধারক বাহক হচ্ছে এরা, নিহার বাবু, আমিও অমিবাবু তখন আছেন, এবং অমিবাবু বোধহয় 95 না 96 বছর বয়স। হ্যাঁ, উনি ডোভারল্যান্ডে গাইলেন, আমাদের আগেই গাইলেন। আমি বিশ্বমঞ্জির সাথে বাজালাম ক্ষণজন্ম পুরুষ। ডোভারল্যান্ডে আমাদের আগেই উনি গাইলেন। আমি গ্রিন রুম বসে শুনছিলাম, বিশ্বমঞ্জি বলছে কন গারা একটা বুলন্দ আওয়াজ। তারপরে দেখি অমিয় জেঠু স্টেজ থেকে নামলেন, প্রণাম করলাম, ভালো করে বাজার আশীর্বাদ করলেন, অসম্ভব। এবং এই যে মনিকাকে স্টিল 83, 84, এখন আর উনি বাজাচ্ছেন না, অত কি সেতারটা বাজিয়ে গেছেন। নিখিল কাপুর পরে বেঙ্গলে যদি সেতার আমরা কাউকে বলি, দ্যাট ইজ পণ্ডিত মনিলাল নাগ। তো এদের কন্ট্রিবিউশন সেই জায়গাকার, ও কিন্তু রিপ্রেজেন্ট করছে, ওর কিন্তু অনেক দায়িত্ব আদারওয়াইজ। মানে সুতরাং দুম করে নাচের গান তো ভালো গান, মানে মান্নাবাবুকে জীবনে কি পাবো না গান নি, ওটাও তো নাচের গান, অসম্ভব গান করেছেন। বাট হি ওয়াজ নেভার স্ট্যাম্পড অ্যাজ নাচের গানের আর্টিস্ট। হ্যাঁ, আমি এটাই বলতে চাই। এইটা ওমরের জওহরে জাবি, ওটা কি দেখো সবকিছুতেই না, আমার যেটা মনে হয় যে, যেমন একজন আর্টিস্টের সব থেকে আগে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে তার পরিমিতিবোধ, যে আমি এইটুকুনি জানি, আমি এইটুকুনি পারি। হ্যাঁ, ঠিক তেমনি যারা শুনতে আসেন তাদেরও কিন্তু সেই পরিমিতিবোধটা থাকা উচিত, যে ঠিক আছে আমি গান শুনতে এসেছি, আমাকে এন্টারটেনডও হতে হবে, আমাকে নাচতেও হবে, আমি দুটোর বেশি, তিনটের গানের বেশি পরে আর নাচবো না। কিন্তু এটা তুমি বোঝাবে কি করে? হ্যাঁ, সেটাই বলছি, সেই জন্য বললাম যে মানুষ, প্রচুর বড় সিলেবাস। আমি তো সেটাই তো বলছি যে একটা জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাকে 8খানা 6-8 গাইতে হয়, এর থেকে দুঃখের আর কিছু নেই। না, কিন্তু এখানে তোদের আমি কাছ থেকে জানতে চাইছি, এই যে তোদের যে আর্টিস্ট, মানে একদম ঠিক বলেছে যে 6-8, এই কথাটা আমি বলছি, 16টা গানের মধ্যে যদি আমি 10টা গান 6-8 এর গাই, আমাদের মধ্যে যে কি অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা তুমি বোঝাবে কেমন? তুমি বলো না, তুই নিজেকে কেন বোঝাস? তুমি বল 6-8 গাইবো না। না না না, পারবে না, এটা বোঝানো যায় না, এটা বোঝানো যায় না, পারবে না, এটা আমি পারবো না, এটাও পারবে না, এটা আমি অক্ষম। যদি বলো দুর্বল, হ্যাঁ আমি আজকে যদি ওকে, আজ যদি আমি সমস্ত ওপেন প্রোগ্রামে গিয়ে এটা গাই, আমাকে লোকে ডাকবে না, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, আমার ভীষণ ফেভারিট গান। যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ঘরে,
এসো এসো এসে দেখো আহা, হৃদয়ের পারে না বলা যত কথা আগুনের মতো ঘিরেছে আমায় আরে সীমাহীন স্তব্ধতা দু চোখের জল ছুঁয়েছে অতল শ্রাবণের হাহাকারে এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। আহা, এই গানটা আমি যখন প্রথম শুনলাম, আমাকে এফএম এ শ্রমিক শুনিয়েছিল, একটা ইন্টারভিউতে ডেকেছিল, তুমি শ্রমিককে বোধহয় জানো কি, শ্রমিক সিনহা? আমি ওনার নাম শুনেছি। ও ও হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্সন সিঙ্গার, কিন্তু ও ওয়াজ দ্য পার্সন ইনস্ট্রুমেন্টাল মেকিং মনের মানুষ বা অনেক গান তখনকার সময়কার, বা সাঁঝবাদ শুনে সাঁঝবেলা, বহু গান, এইসব গান পপুলার করার পেছনে ওই শ্রমিক আমার এফএম এ ও রেগুলার চালাতো। তো একটা ইন্টারভিউতে আমাকে ডেকেছিল, বলে শুনে তুমি তো সব রকমের গান শোনো, একটা গান এসো না এদিকে শোনো, বলে এই গানটা তোকে আমি ওখান থেকে ফোন করেছি। গানটা শুনে না আইডির সুর, এই গানটা হ্যাঁ, এটা আইডির সুর। ইন্দ্রদীপ এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছিলাম, বলে শুভেন্দু এই গানটার জন্য তুমি ফোন করলে, আমার বলছে আমার এখানে লাগলো যে কি এর করবো? আর আমার ওটা 2005 আছে, রেকর্ড লাগলে আমি সঙ্গে সঙ্গে আর্টিস্টকে ফোন করে না একটু ভালোবাসাটা জানিয়ে দিই। এটা আমার এটা habit। প্রাপ্তি, জানো এটা একটা এটা habit। আরো কাজ করতে। Habit। না ওই সময় না এই গানটা বেরোনোর পর অনেকেই ফোন করেছিলেন, যারা তুমি যখন ফোন করেছিলে এরকম অনেকে ফোন করে বলেছেন যে বহুদিন বাদে একটা গান শুনলাম যেটা স্বর্ণযুগের আমরা যে ওই ছোঁয়া। ওই ফ্লেভারটা ছোঁয়াটাকে আমরা পেলাম না। আমি ওটা ডিফারেন্ট কথা, কিন্তু যে কথাটা তোমায় বলতে যাচ্ছিলাম যে আজকে এসো এসোর মতন গান আমি গাইতে পারি না, শতকরা 95% স্টেজে আমি এই গানটা গাইতে পারি না। হ্যাঁ, মানে খুব এটার বহিঃপ্রকাশটা হবে একটা চিরকুটে মনোময়দাকে লেখা হবে অনেক করেছেন এবং হ্যাঁ। নেমে যান। হ্যাঁ, কি দুঃখের, কি মানে এইটা বলতে চাইছি সেটাই যে আর নয় নাচের গান এইটাও শুনবো। কিন্তু মানুষকে বুঝতে হবে যে সবকিছুর না একটা কন্ট্রোল থাকা উচিত। এই যে তুই এতদিনের তোর জার্নি, এই যে তুই নানান ধরনের প্রোগ্রাম করেছিস, কি ধরনের মানে এই যে হিউমিলিয়েশনের তুই শিকার হয়েছিস? মানে আমি হিউমিলিয়েশনটাই বলছি, সাকসেস নিয়ে তো আমরা সবসময় আলোচনা করি, মাথায় তুলে রাখা তো হয়। আমাদের এটাও জানতে হবে যারা সিরিয়াসলি গান বাজনা করছো বা প্রফেশন করছো, যে তোমাদের কিন্তু হিউমিলিয়েশনের জন্য রেডি থাকতে হবে বলে আমার মনে হয়। তুই একটা দুটো ঘটনা যেটা তোকে এখনো কষ্ট দেয়। শুভেন্দা, আমি না ছোটবেলা থেকে খুব এমনিতে খুব, এখন আমাকে মানুষ অন্যভাবে দেখেন, শান্তশিষ্ট মানুষ, কিন্তু একটা সময় ছিল যখন আমি খুব প্রোটেস্ট করতাম। প্রোটেস্ট আমি এখনও করি, তার কারণ আমি এইটুখানি বিশ্বাস করি এবং আমার এটা আত্মবিশ্বাস যে আমার যেটুকুনি কাজ এটা নিয়ে আমি এসছি সেটুকুনি আমার হবে, সেখানে কেউ কিছু আটকাতে পারবে না আমাকে, আমি যদি কাজটা সৎভাবে করি। তো একটা সময় যখন আমার কেরিয়ার শুরুর দিকে 4-5টা বছর গেছে, তখন মনের মানুষ আমার পপুলার হয়ে গেছে। তো সেই সময় একটি হাউসে আমার সঙ্গে আমার ফাইনাল এগ্রিমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল এবং আমরা একটা ওয়েস্ট বেঙ্গলে নানান প্রমোশনাল ট্যুরে বেরিয়েছিলাম। তো সেইখানে দেখছিলাম যে আর্টিস্টের সঙ্গে মানে বিভিন্ন আর্টিস্টের মধ্যে একটা ডিসক্রিমিনেশন রয়েছে যারা অর্গানাইজ করছে। কোন ইয়ার? এটা ধরো 2003 হবে, 2003, ধরো 22 বছর আগে ঘটনা। ডিসক্রিমিনেশন হচ্ছে, নাম ছোট বেরোচ্ছে বিজ্ঞাপনে, যেখানে থাকছি সেখানে থাকার ডিসক্রিমিনেশন হচ্ছে। তখন তো মনে মানুষ বেরিয়ে গেছে। হ্যাঁ, বল। তো সেইটা নিয়ে আমি অনেকবার প্রোটেস্ট করেছি এবং প্রোটেস্টটা আমার মাধ্যমেই হয়েছে আর কি, বুঝতে পেরেছি। বাকি আমার সঙ্গে যারা ছিল তারা চুপ, তারা দেখছে, কিন্তু প্রোটেস্টটা আমি করছি আলটিমেটলি। অনেক সময় এরকম হয়ে যায় আর কি হয়তো। তো না, এইটার কারণটা কিন্তু মানে আমি প্রোটেস্ট করব, আমি নাম করব সেটা নয়, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, তুই সবার হয়েই বলছিস। সবার হয়েই বলছি। হ্যাঁ, তো সেই প্রোটেস্টটা করতে গিয়ে আমি একটা ভারতবর্ষের অন্যতম সেরা কোম্পানির
সঙ্গে আমার চুক্তি হয়েও সেই চুক্তিটা বাতিল হয়ে গেছিল আর কি। যেহেতু আমি প্রোটেস্ট করেছিলাম যে কেন এই ডিসক্রিমিনেশন হবে, কেন একজন শিল্পীর নাম ছোট একজন শিল্পীর নাম বড় হবে। আমার মনে হয়েছে যে শিল্পীর নাম ছোট বড় হয় না। মনোময় ভট্টাচার্য একজন শিল্পী, পৌশালীও একজন শিল্পী, শুভেন চট্টোপাধ্যায় একজন শিল্পী। হ্যাঁ, তো সেইটা নিয়ে আমি লড়াই করেছিলাম। তো এরকম ঘটনা হলে তারপর কি হলো, তারা আমাকে বাদ দিয়ে দিল, তারা গাইতেও দিল না সেই ওই অনুষ্ঠানটাতে, কেন না আমি প্রোটেস্ট করেছি। তো সেটা তো আমি আজকের যুগেও দেখছি, সেমই রয়েছে, সেম জিনিসটা এখনো চলছে। এখনো চলছে দেখছি, তুই সর্বক্ষেত্রেই হ্যাঁ, দেখছি। কিছু বললেই তোমার সিনেমায় গান, মানে আমি জানি পরের দিন আমি স্টুডিওতে গানটা গাইতে যাব, আমি রেডি, কারণ গান এখন সবাই আগে পাঠিয়ে দেয়। তুই গান আগে পেয়ে গেছিস, হ্যাঁ, তুই ready। স্কেল ঠিক হয়ে গেছে, আমি সবাই বন্ধু বান্ধবদের বলা হয়ে গেছে। যেটা হয়, মানুষ তো আমিও এরকম কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলতে আমরাও ভালোবাসি। এই জানিস আমি একটা অমুক ইয়েতে গান গাইব, আমি পরের দিন মেসেজ, ওই গানটাই নাকি সিনেমা থেকে বাদ হয়ে গেছে, বা ওই গানটা হবে না, ছেলেরা গাইবে, এসব বলে প্রচুর প্রচুর। বা পরে জানতে পারলাম যে আমারই সমসাময়িক যারা, তারা গানটা গাইছে বা গানটা পেয়েছে। এবং যিনি গানটা গেয়েছেন সে দীর্ঘদিন ধরে স্টুডিওতে বসে থেকে থেকে তার সাথে আলাপচারিতা করতে করতে গানটা পেয়েছে। আর এই প্রসেসটার মধ্যে আমি নেই, তাই গানটাও নেই। হ্যাঁ, কিন্তু তোরও তো এরকম একটা ঘটনা ঘটেছে না, জাতিস্বরের তো এতগুলো গান, 6টা গান, তুমি তো একটা গান বলছো, ওর 6টা গান বেরিয়ে গেছে হ্যাঁ, রেকর্ড করার পরে। তারপরে জানো কি এটা? তারপরে হ্যাঁ জানি, আমি একটা বল, ইন্টারভিউতে এটা কি বলেছি হয়েছিল বল। সাতখানা গান। সাতখানা, হ্যাঁ, সাতখানা গান। আমি মনোময়দার এই ইন্টারভিউটা আমি শুনেছি। না এই আর পুরনো কথা বলে আর কি করবে। না, বল। এরকম হয়েছিল যে আমার জাতিস্বরে আমার 8খানা গান টোটাল গিয়েছিলাম, 1খানা ছিল, বাকি 7খানা ফেলে দেওয়া হয়েছিল। তো ফেলে দেওয়া হয়েছিল কারণটা কিন্তু আজও জানি না, কিন্তু এইটুকুনি সুরকার সুমনদার ছিল। হ্যাঁ, সুমনদার, উইথ অল রেসপেক্ট টু কবির সুমন, আমি একটা কথা তোমাকে বলছি যে আজও আমার কাছে সমস্ত সেই সময় যা যা পত্রিকায় এই জাতিস্বরের গান নিয়ে লেখা বেরিয়েছে, যেহেতু ওটা মানে সাংগীতিক ছবি ছিল, একটি জায়গাতেও সুমনদা আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেননি। সব জায়গায় সুমনদা আমার কথা বলেছেন। মনোময় চমৎকার গিয়েছেন, মনোময় অসাধারণ গিয়েছেন। তুমি তো জানো সুমনদা যখন ইমোশনাল হয়ে পড়েন আপনি করে কথা বলেন, খুব রেসপেক্ট দিয়ে কথা বলেন। তো সুমনদা সব সময়, এবং মনে আছে যখন জাতিস্বরের মানে কোনো একটি অ্যাওয়ার্ড ফাংশনে আমি গেছি, আমাকে ডাকা হয়নি, মানে যখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সুমনদা স্টেজ থেকে আমাকে ডেকেছিলেন। বলছি এখানে বসে আছেন সামনে মনোময়, অসম্ভব ভালো গিয়েছেন বলে উনি স্টেজে উঠে বললেন যে অনেক গানই হয়েছে, কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে কবির লড়াইয়ের গানগুলো বলে আমার কথা বলেছেন, এবং সেটা সব জায়গায় বলেছেন। ওই গানগুলো আলটিমেটলি কে গেয়েছিল? বেসিক্যালি তোমার জাতিস্বরের গান গাওয়ার কথা ছিল শ্রীকান্ত আচার্যের মেন গানগুলো। তারপরে যখন আমি ওই হরু ঠাকুরের গানটা গাইতে যাই, সুমনদার আমার গান খুব পছন্দ হয়, তারপরে আমাকে অ্যাপ্রোচ করা হয়, বাকি গানগুলোও আমাকে দিয়ে আমার গাওয়ার কথা। তো তারপরে যখন আমি তখন শ্রীকান্তকে বলি যে এই শোনো না, তোমার তো গাওয়ার কথা, তা আমাকে গাইতে বলছে। আমার মনে আছে আমার তো সেদিনকে শিশির মঞ্চে একটা অনুষ্ঠান ছিল, আমি ওকে যখন ফোনটা পেয়েছি তখন আমার মনে হলো যে ও তোমার কলিগ শ্রীকান্ত, তো আমরা একসঙ্গে, ইনফ্যাক্ট শ্রীকান্তর মানে মানে একটি ফোনের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে অমিত ব্যানার্জির যোগাযোগ হয়, আমার প্রথম অ্যালবাম হয়। আমি শুনেছি সেটা। পালোয়ানের সাথে দেখা, পালোয়ান মানে আমাদের শ্রদ্ধেয় শ্রী অমিত বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী অমিত বন্দ্যোপাধ্যায়। তো শ্রীকান্ত তখন বাড়িতে ফোন নেই, মোবাইল ফোন নেই, আমার এক বন্ধুর বাড়িতে শ্রীকান্ত ফোন করে, না একটা বন্ধুর বাড়িতে ফোন আসে, শ্রীকান্তর একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম শিশির মঞ্চে, সেখানে দেখতে গিয়ে তখন শ্রীকান্ত বলে এই শোনো না, তোমাকে অমিতদা খুঁজছে, তুমি অমিতদার সঙ্গে যোগাযোগ করো। মানে ওই ভাগ্যিস তখন দেখাটা হয়েছিল আর কি। তারপর একটা কোম্পানি অ্যাটলান্টিস থেকে আমার অ্যালবাম বেরোলো, তো যেখানে এই গানটা প্রথম গান, এবং অমিতদা প্রথম এই গানটা আমাকে দিয়ে রেকর্ড করেছিল। ভোর 4টার সময় ফোন করেছে, মনোময় চলো, আমি বুঝতে পারিনি দিয়ে শুরু করবো। আচ্ছা, এলা কি, এটা একটা কঠিন গান। হ্যাঁ, তো
তারপরে আমি তখন যা যা বললাম যে আমার তখন শিশির মঞ্চে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তখন শ্রীকান্তকে বললাম এই তোমার তো জাতিস্বরের অ্যান্টনির গানগুলো গাওয়ার কথা, আমাকে বলছে গাইতে। তো ও বললো আমি একটু কুইট করে নিয়েছি, তুমি গাও। ও নিজে শ্রীকান্ত নিজে সরে হ্যাঁ আমাকে বললো তো সেটাই, যে আমি কুইট করেছি তুমি গাও। আমি বললাম দেখো তুমি তোমার গাওয়ার কথা, তাই আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছি এই কারণে যে আমি কি গাইবো, আমি কিন্তু এইটা কিন্তু আলটিমেটলি কে গেল? আলটিমেটলি বাবা শ্রীকান্তই গিয়েছিল, তাহলে তো আবার পরে বোধহয় কোনো সময় গিয়েছে আর কি। তো যাই হোক এইগুলো যাক, এটা বহু আগেকার ঘটনা, হতেই হতেই থাকবে। এটা জীবনের একটা কিন্তু part, আমার একটা কাছে part, স্যাটিসফ্যাকশন যে সুমনদা সুমনদা আমাকে সাংঘাতিক অ্যাপ্রিসিয়েট করেছিলেন Appreciate. সেই সময় এই জাতিস্বরের গান নিয়ে। wonderful. ইনফ্যাক্ট প্রোমোতেও আমার গান বেজেছে, হুম, হুম। তখন প্রোমো বেরিয়েছে সিনেমার, সেখানেও আমার গান ছিল। আচ্ছা, তুই নিজেকে প্রসারী কি আর্টিস্ট হিসাবে প্রজেক্ট করছিস? আমি মাটির গান গাই, এবং আমি তো যেহেতু শান্তিনিকেতন, আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স করেছি। আমি শান্তিনিকেতনে পড়াকালীন আমি কোনোদিন শান্তিনিকেতনকে শুধু রবীন্দ্রসঙ্গীতের মানে প্রেক্ষাপট দেখিনি। আমি ওখানে বসে লালন ফকিরেরও গান গেয়েছি। আমার প্রচুর বাংলাদেশি বন্ধু আছে, ছিল, এখনও আছে। তারা ওই দোতারাবাজি লালন ফকির সাইজির গান গাইছি, আমরা আব্বাস উদ্দিনের গান গাইছি, কি আমরা শাহ আব্দুল করিম গাইছি। তখন গাইতে পারতাম না, তখন মানেও বুঝতাম না, সুরটা শুধু ভালো লাগতো। এবার যখন তার মধ্যে থেকে যাপন করতে করতে যখন দুটো কম্বাইন্ড হলো, যে বোঝা, জানা, শেখা, ধারণ করা, আমি ওই বাহকের কাজ করছি। এই জাপানের জায়গাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এটা আমি খুব পার্সোনালি খুব এই জায়গাটাকে খুব ধরবার চেষ্টা করি, এই জাপনটা। মানে সেটা তবলা নিয়েও হতে পারে বা ও গান। জাপনের মধ্যে তুই যদি ফোকের জায়গাটা ধরি, তুই তো নিজেকে ফোক সিঙ্গার হিসেবে প্রজেক্ট করছিস। এই জাপনের মধ্যে কি কি জিনিসগুলোকে তুই জাপনের মধ্যে তুমি ধরিস? দৈনন্দিন জীবনে যা করো, গানটাও তোমার কাছে তাই। সেটা তো যে কোনো গানই হতে পারে। যে কোনো গান। আমার যেহেতু মাটির গান, আমার যেহেতু সাব বিষয়টা মাটির গান, আর আমি যদি এখন কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, এই ডায়নামিকটার সঙ্গে আমাকে থাকতে হয়। কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, এই যে একটা স্বতঃস্ফূর্ত যে একটা আহা ব্যাপারটা, ওটাকে নিয়ে আমি থাকি, আমার ভালো লাগে। আগে বুঝতাম না। কারোর কাছ থেকে তুই নিজে শিখছিস কারোর কাছ থেকে? সেটা আমাকে বল। হ্যাঁ শিখি। মানে আমার শেখাটা হচ্ছে ইন্টেরিয়ার গ্রামে গিয়ে বাউলদের কাছ থেকে শেখা, এবং তারা কেউ কমার্শিয়ালাইজড ওয়েতে ক্যামেরার সামনে বসে আমাদের মতন এরকম মেকআপ টেকআপ করে কিচ্ছু বলতে পারবে না, তা সে ফাম্বল করবে। তুমি একটা খাতা পেন নিয়ে যাও কি মোবাইল নিয়ে যাও। কোন এরিয়া, কোন জায়গা? বীরভূম, আমার যেটা জায়গা বীরভূম। বা আমি পুরুলিয়া একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে একটা ইন্টেরিয়ার গ্রামে গিয়ে একটা অন্য গান তুলে নিয়ে এসেছি সুনীল মাহাতোর কাছ থেকে। সুনীল মাহাতো যে পিন্ডারে পলাশে, এটা আমি তোকে বলছি, এইটা আমাকে খুব পীড়া দেয়, কারণ শান্তিনিকেতন আমার বাড়ি আছে, তো শান্তিনিকেতন আমি এদিক ওদিক ঘুরি, আমায় কষ্ট দেয় যে এত একটা রিচ কালচার ওখানে ফোকের, কেন সব বাউলরা এই তিনটে গানই গায়? রিদমাজারে, মনের মানুষ, আর এখন এই পিন্ডারে পলাশের। কারণ ওই মানুষ চেনা গানের মধ্যে তারাও কম্প্রোমাইজ করছে। মানে পুরো আমাদের এই সিস্টেমটা চলছে কম্প্রোমাইজিং। হ্যাঁ দিস ইজ অ্যালার্মিং। হ্যাঁ হ্যাঁ, মানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের 100 গানের বাইরে কেউ যাবে না। না তুই লিখেছে 2000 এর উপরের গান। না তুই যে এক্ষুনি বললি না যে তারা এই সোসাইটির মধ্যে নেই, রং মেখে আসতে পারবে না, তারা রং মেখে আসছে না, সবকিছু করছে না, কারণ তারা আবার কিন্তু সেই জায়গায় গিয়ে কম্প্রোমাইজ করছে। এটা তো অ্যালার্মিং সিচুয়েশন। তারা প্রফেশনাল ফিল্ডে নেই, কিন্তু তারাও কিন্তু ওই তিনটে গানই গাইছে। তোরা বলিস না তাহলে যে তোমরা অন্য গানে গাও না, একটু গানে অসুবিধা কি আছে? বলেছে আমরা গিয়ে বলেছিলাম বাড়ি সিদ্দিকীর গান হোক। হ্যাঁ, বাড়ি সিদ্দিকীর গান কাটা লোক শুনবে, আমি পয়সা পাবো না। আমাকে তো চালাতে হবে দৈনন্দিন জীবনটা। এবার তখন তার পয়েন্ট অফ ভিউ একদম কারেক্ট, তাকে তো পেটের খিদেটা তো মেটাতে হবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে এই যে মনোময় যেটা বললে এন্টারটেনমেন্টের জায়গাটা তোর কাছে আসি, এই যে তুই অনেকবার একটা শব্দ, একটা ইংরেজি শব্দ তুই অনেকবার বললি, এন্টারটেনমেন্ট, এন্টারটেইনিং, এই ধরনের কথা। এন্টারটেনমেন্ট
বলতে তুই কি বুঝিস, মানে বিইং আ পারফর্মিং আর্টিস্ট অন দ্য স্টেজ, তুই ওরা এন্টারটেনমেন্ট চায়, মানে এই যে এন্টারটেনমেন্ট মানে তুই কি বোঝাতে চাইছিস? এন্টারটেনমেন্টের মানেটা না এখন চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে এখন? ধরো এন্টারটেনমেন্ট একটা খুব ভালো কম্পোজিশন গিয়ে মানুষকে মুগ্ধ করা, সেটা একটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমি তো সেটাই জানি। ওটাই আমিও জানি, ওটা এখন আর নেই। এখন আর সেটা নেই। হ্যাঁ, না, না। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে এখন পেছনে লাল নীল আলো জ্বলবে মাথার উপরে, ধোঁয়া বেরোবে, যেই একটা আওয়াজ হলো সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোতে শুরু করলো স্টেজে, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট। বুঝতে পেরেছো? না কিন্তু এই দাঁড়াও, এটা আমি শেষ করতে দাও। এইগুলো যদি না হয় তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট শুরু হচ্ছে না। তখন ওটাই বেশি কাজ করছে, গান গান বাজনা। ধরো আজকে আমি একটা স্কুলে গাইতে গেছি, স্কুলে গিয়ে কি রিকোয়েস্ট হচ্ছে, আমার বহুদিন আগের গাওয়া একটা গান আছে, কেন তোর কথা রোজ ভাবি, গানটা একটা 6/8, সেটা রূপঙ্কর করেছিল 2007 সালে। সেই গানটা এখন এই ইউটিউবের যুগে হঠাৎ খুব পপুলার হয়ে গেছে, খুব রিলস হচ্ছে। যেরকম যেরকম গানটা গায়। প্লিজ প্লিজ প্লিজ, ও না, এই হারমোনিয়াম বাজে গাওয়া যাবে না, ওটা আচ্ছা, গিটারের গান। গিটার আছে তো। আমি তো গিটার বাজাতে পারি না, আচ্ছা, তাহলে আমি খালি ওই গলায় জীবনে গান। একটা জিনিস শিখেছিলাম, হারমোনিয়াম বাজানো। তো মানে ও গানটা জাস্ট এমনি গাইতে পারি, হ্যাঁ। কেন তোর কথা রোজ ভাবি, রোজ ক্যানভাসে ছবি আঁকি, যে ছবির আগা পাঁচতলা শুধু তুই, কেন ব্যস্ত আমি যে নই, ভেঙে পাখির স্বপ্ন কই, স্বপ্নের পাশে ও পাশে শুধু তুই। এরকম একটা গান রূপঙ্কর করেছিল। রূপঙ্কর 6/8 তোর জন্য আরেকটা গান আরো করেছে, তো সেই ওরে মন গানটা উল্লাস আমার পাগল খুব- মন করেছিল। হ্যাঁ, সেটা আমার খুব ভালো পছন্দ। তো এই গানটা শুনতে চাই। এবার ধরো গানটা যখন গাইছি একটা জায়গায়, কদিন আগে একটা স্কুলের অনুষ্ঠানে গেছিলাম, তো সেই স্কুলের অনুষ্ঠানে গাওয়ার সময় হঠাৎ দেখলাম যে স্কুলের হেডমাস্টার মশাই আমাকে ফুল দিলেন, তিনি সামনে নাচছেন, মাথায় টুপি পরে ছাত্রদের সঙ্গে দিয়ে নাচছেন। তো আমার তখন মনে হলো যে আমার বাড়িতে আমার বাবা ছিলেন শিক্ষক। তুই তারপরে গান গাইলে না কেন, মাথা নত করে দাও হে, মানে হেডমাস্টার মশাই তো। এবার তাকে দেখতে পাচ্ছি টুপিতে তিনি মুখ টুক লুকিয়ে রেখে নাচতে হবে, বুঝতে পেরেছো তো? এটাকে এন্টারটেনমেন্ট বলে। এটাকে হচ্ছে এন্টারটেনমেন্ট। এভরিডে তুই সেজে গুজে সুন্দরভাবে নিজেকে সুন্দরভাবে এগিয়ে প্রেজেন্ট। যাচ্ছিস, খালি নাচা, শুধু মেনলি নাচবি। নাচাবি বলে। হ্যাঁ। এটাকে তুই প্রফেশন করেছিস হ্যাঁ। তো, তো তুই ইউ আর হ্যাপি উইথ দ্য সিস্টেম। আমি না, আমি বলবো না ও হ্যাপি। না তুই ওর কেন? আমি বলছি, আমি কেন বলছি ওর আমি বলবো না হ্যাপি, happy নই। ওর এই মুখটাতেই বোঝা গেল যে ও হ্যাপি নয়। না সেটা কিন্তু আমাকে আমাকে বলতে হতো। রোজগারের জন্য এটা করে, পয়সার জন্য উপায় তো নেই। করছিস? আর যদি ও বুঝি না, না, আমাকে বল এটা এই জায়গাটা পয়সা বলো, তুই রোজগারটা, পয়সার জন্য এটা করছিস? দেখো পয়সার জন্য? টাকাটা সব। কেন করছিস ভাই? আমি বলি টাকাটা সব, টাকাটাই সব। কিন্তু টাকাটাই artist। সব সেটা ভুল। একটা হর্ষই আছে, হ্যাঁ, ওই হর্ষইটাকে আমি নিয়ে চলছি। টাকাটাই সব। আমার কথাটা ভালো করে শোনো, হ্যাঁ, বলো। টাকাটা সব কিন্তু টাকাটাই সব সেটা ভুল। একটা হর্ষই আছে। তুই তো শরৎচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল জানিস তো, শরৎবাবুকে, যে আমি একটা প্রশ্ন করছি, এটার মধ্যেই উত্তর আছে। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে, বলতো দুনিয়াটা কার বশ? খালি স্ক্যানিংটা পাল্টে যাবে। দুনিয়াটা কার বশ? দুনিয়া টাকার বশ। ও আচ্ছা। তো আমার তোর কথায় যেটা মনে হচ্ছে যে ডোন্ট মাইন্ড, আমি না না, দাদার আমি মতো মাইন্ড বলছি, করছি না। কম্প্রোমাইজ কর ডেফিনেটলি, বিকজ কম্প্রোমাইজ দেখ, একটা প্রফেশন চালাতে গেলে একদম সব ইগনোর করে দিয়ে এটা হয়, এটা এইটুকু তো বোধ আমার আছে। কি বলতো, কিন্তু যেখানে যে টাকার অনুষ্ঠান, কথাই বললি যে ওকে যেরকম, এই জায়গাটা আমি তোকেও জিজ্ঞেস করছি যে তোকে যে বুক করছে, মানে অর্গানাইজারের কথা বলছি, তাদের দিক থেকে আমি বলছি, সে তো মনোময় ভট্টাচার্যকে বুক করছে হেডমাস্টার মশাইকে নাচাবার জন্য নয়, মানে তাহলে তোর কাছ থেকে তুমি তো তোকে বুক করছে কেন? তুমি একটা খুব ঠিক জায়গাটা ধরেছো। হ্যাঁ, বলতো এটা। ঠিক জায়গাটা হচ্ছে, যারা ধরো আমাকে নিয়ে যাচ্ছে তারা জানে রাখা। যে মনোময় ভট্টাচার্য মানে তার একটা পপুলার নাম্বার হয়তো মনের মানুষ, তার একটা পপুলার নাম্বার হচ্ছে দিশাহীন চোখে, বা তার একটা পপুলার নাম্বার কোনো কাজী সাহেবের গান। এইটা তারা জেনে নিয়ে যাচ্ছে আমাকে স্কুলের অনুষ্ঠান বা কোনো, যেটাকে মাচা বলি। কিন্তু যারা শুনতে আসছেন অডিয়েন্স, তারা কিন্তু অনেকেই আমার গান সম্পর্কে ওয়াকিবহাল নন। না এখানে দাঁড়া, এখানে বলছি, কিন্তু সেটা আমাদের ক্লাসিক্যাল ফিল্ডে হয় না বলে আমি জানতে চাইছি। ধর আমি যখন শাহিদ পারভেজের সাথে বাজাচ্ছি,
তখন অডিয়েন্স যারা আসছে শাহিদ পারভেজ আমার বাজনা শুনতে আসছে, তারা কিন্তু জানে, মোটামুটি জানে যে শাহিদ পারভেজ কি বাজাবে। আজকে তুই যখন গাইছিস, আজ বাড়ি থেকে যখন বেরোচ্ছে সেজে গুজে, সন্ধ্যাবেলা মনোময় ভট্টাচার্যের গান শুনতে যাচ্ছি, সে তোর গান তার পার্সেন্টেজটা কম, তাহলে জাস্ট এমনি ঢুকে পড়ছে। হ্যাঁ একটা ওপেন মানে প্রোগ্রাম, একটা অনুষ্ঠান হচ্ছে ওপেন, এত আলো এত কে আসছে না, মনোময় আসছে, চল 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 4টে গান শুনেই আসি। ওই 4টে গানের মধ্যে 4টে গান নাচ হতে হবে, সে মানে মনোময় সম্বন্ধে কিছু জানে না। না, কি বলছিস? 100টা লোকের মধ্যে অনেকেই জানে, অনেকেই জানে, সবাই কথা বলছে, সবার কথা এখানে বলছি না, এটা বি কিন্তু স্পেসিফিক না, কিন্তু ম্যাক্সিমামই জানে না। অনেক 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 maximum জানে না, না। নাহলে অনেক। কি ভোজপুরি গানের কথা বলবে নাকি কেন আমাকে? এই অবস্থা, হুম। কি বলছিস? হ্যাঁ। তোদের যদি এই অবস্থা হয় তাহলে তো হ্যাঁ, অসাধারণ। আজকে ধরো একটা জায়গায় অনুষ্ঠান, ম্যাক্সিমাম আমাদের কলেজ স্কুল এই সকল জায়গায় অনুষ্ঠান করতে যাই, তো প্রথম যখন সাউন্ড ব্যালেন্স হয়, যেই ড্রামসের আওয়াজটা হলো ঢিক, তখন একটা উল্লাস, আওয়াজ, এই যে উল্লাস হলো অডিয়েন্সে, তখনই বুঝে গেলাম আজকে যে আজকে আমার আর কোনো ভালো গান গাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, কোনো যা জীবনে যা ভেবেছিলাম সব ভুলে যাও। আমি তখন কি করি, গানটা শুরু করে দিয়ে একটু আমার মিউজিশিয়ানদের দিকে তাকিয়ে হাসতে হাসতে, মনে হয় তখন কখন 1 ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে নেমে যাবো স্টেজ থেকে। না মানে কি এইটা ও যেটা বলছে, তার মানে তুইও কি ও আমার ওর মনের কথা বলে বোধহয় না না না, তার মানে তুইও হ্যাঁ? টাকার জন্যই করছিস। ও যেরকম বললো, খাবোটা কি? তাহলে খাবো কি? খাবোটা কি? অত শুধু খাবো না। অত ডিপ্লোম্যাটিক অ্যানসার বলতে পারবো না। শোনো শুভেন্দা, আমরা গান বাজনা করি, আমরা এন্টারটেনমেন্ট জগতে আছি, আমরা মানুষকে যে কোনো ভাবেই এন্টারটেইন করি, সেটা ভালো গান হোক, নাচ দিয়ে হোক। এটাও কম্পোজিশন দিয়ে কিন্তু হোক। আমাদের অভ্যাস যে আমরা সন্ধেবেলা হলে স্টেজ করতে যাচ্ছি, আর যদি আমাদের স্টেজ না থাকে তখন তো আমরা জবলেস। এটা তোমার মানতে হবে, এটা তোমার ক্ষেত্রেও তাই। না কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না, কম্পারিজন হবে। তোমরা হয়তো মাসে দুটো আমাদের কি লোকজন অডিয়েন্স কম বেশি হতে পারে, কিন্তু কেউ আমাদের কাছ থেকে তো এইটা করতে পারবে না। রাত না, কুড়িয়া কাল্লান ঝাপতালে যখন বাজছে, হ্যাঁ ঝাপতালি করতে হবে। সে ঝাপতালেই না না, তুমি আমি করছো। না, আমাদের এটা হয় না, একেবারেই হয় না। মানে এটার সাথে কম্পারিজনই করিস না, মানে একেবারেই হয় না না। না, ক্লাসিক্যাল আমি তাই জন্য তোদের কাছ থেকে জানতে চাইছি যে তোরা যখন প্রোগ্রাম করতে বেরোচ্ছিস, মোস্ট অফ দ্য ডেজই বলবো, মোস্ট অফ দ্য ডেজে তোরা সেজেগুজে যে বেরোচ্ছিস, মনে হয় বাপরে বাপ, ইটস আমাদের কিন্তু জন্য। শোনো, জানো তো, আমি যখন একটা- সেজে গুজে বেরোচ্ছি একটা- তখন আমি বলিস বাইরে গাড়িতে, আবার যে আজ কোথায় গিয়ে পড়বো। কিন্তু আমার একটা মিষ্টি কিন্তু আছে, জানো তো, মানে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, সেগুলো তো আমি ডিনাই করতে পারি না। এই যে কলেজ শো যেটা তুমি বললে, একটা ছেলে মেয়ে এসে বললো এসব বাউল টাউল শুনবো না, হ্যাঁ, কি প্যান প্যানানি বাউল গান শুনবো না, হিন্দি শুনবো। এবং ওদের চিৎকার দেখে বাকিরা ওই যে একটা শেয়াল ডাকলে তো 1000টা শেয়াল ডাকবে, হ্যাঁ ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, এটাই চার, হিন্দি হয়, বাংলা গান শুনবো না, এরকম একটা ব্যাপার আছে। এটা তো তখন কি করিস? না তখন কি এবার তখন আমি কি করি জানো তো, মানে এটা মানে ভগবানকে ডাকা ছাড়া আমার কোনো কাজ থাকে না। আমি ওই ছেলে মানে র্যাম্প, মানে স্টেজটা তোমার এই যে র্যাম্প স্টেজ থাকে, যে সামনের দিকটা একটু ওপেন জায়গা থাকে, ওরা আমার ডান দিককে বা দিক ঘিরে চিৎকার করছে, ওদের চিৎকার শুনে বাকিরাও চিৎকার করছে, এইটাই তো চাইছিলাম এতক্ষণ, গুরু তুমি কোথায় ছিলে, তোমরা বলো হিন্দি গান শুনবো, বাংলা গান শুনবো না, এসব হলো। তুই তখন হিন্দি গান আরম্ভ করলি? পাগল, তুমি শোনো, ইয়াং ক্রাউড। আমি বলছি আমি কি তুই বলতে পারি তোদের? হ্যাঁ দিদি, হ্যাঁ চলবে দিদি চলবে। সবাই হাসছে ফ্লোরে। আমি বললাম আমি 4টে লাইন গাইবো, যদি ভালো না লাগে, যদি আমি তোমাদের ভালো লাগাতে না পারি, আমি স্টেজ থেকে নেমে যাব। ডিল? হ্যাঁ ডিল। ডিলটা কি? ডিল মানে ডান। যেহেতু কলেজ না, ডিল ডান হয়নি, ডান হয়নি, ওই ডিল কথাটা বলতে হবে, যেহেতু কলেজ ক্রাউড, তাদেরকে তাদের মতন করে ডিল না হলে ঢিল নয়, ডিল নয় ঢিল, ডান ডান। গানটা শুনি আগে। আমি যেহেতু কলেজ, ইয়াং ক্রাউড, ইয়াং ব্লাড, প্রেম তো নিশ্চয়ই, কলেজ মানে চিৎকার করে উঠলো, একদম ঠিক জায়গায় আঘাত করেছে দিদি, জয়গুরু দিদি, জয়গুরু। আচ্ছা ঠিক আছে, জয়গুরু। প্রেমে প্রত্যাখ্যান, হ্যাঁ আর বলবেন না দিদি, জীবনটা শেষ হয়ে গেল, চলছে কিন্তু কন্ট্রাকশন। আমার এদিকে পেছনে আমার মিউজিশিয়ানসরা বাজাচ্ছে।
পিরিতে পিরিতে মুখে বলো পিরিতে চেনো না, ছেলেগুলো আর মেয়েগুলো বলছে হ্যাঁ চিনি না। পিরিতে করেছিল বৃন্দাবনের শ্যামকে লোহ সোনা, আহা গাও। টারাং টাং টাং টারাং, আমি তো খমক নিয়ে। ও খ্যাপায়া রেখে পিরিতে করেছিল শিব, রইলে মহাশ্মশানে। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। বাহ, আরে। জিও, ভালো করে গা এটা। আর বাহ, আরে যা সুর দে না এটা সেই গানটা। ও তো ও সুর আছে, ওরা খালি গলা क्या बात গাইছে তো। সি সি শার্প, এটা সি শার্প। হ্যাঁ হ্যাঁ। পীড়িতে পীড়িতে মুখে বলো পীড়িতে চেনো না, পীড়িতে করেছিল বৃন্দাবনে শ্যামকে লোহ সোনা। ও খ্যাপায় অনেকে পীড়িতে করেছিল শিব, ও খ্যাপায় অনেকে পীড়িতে করেছিল শিব, রইলে মহাশ্মশানে। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের ধর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের ধর্ম কি জানে। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, এই দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। ও ভৈরবীতে কি সুন্দর বাধা। হ্যাঁ ভৈরবীতে হ্যাঁ এটা ভৈরবীতেই এই ম্যাক্সিমাম গানই ভৈরবীতে, ম্যাক্সিমাম এই সেই কলেজের ছেলে মেয়েগুলো তারপর থেকে কি বলে আমাকে, শিরায় শিরায় রক্ত আমরা পৌশালীদের ভক্ত। এই পরিশ্রমটা করতে হয় আজকালকার দিনে। মানে ওই হিন্দি, মানে দেখো হিন্দি গানে দাপট বেশি। তুই হিন্দি গান একদম গান? হ্যাঁ গাই। এবার সেটা কিরকম জানো, যারা নন বেঙ্গলি তারাও শুনতে এসছে, তারা আমাকে চেনে না। একটা দুটো গাইতে হয় আর কি। हाँ कुछ समझ में नहीं आ रहा है दीदी क्या गा रही हो आप, बट सुर बहुत अच्छा लग रहा है, मस्त गा रही हो। ओ लाल मेरी बात ও সেটা, ওটাও নাচের দিকেই থাকিস। সেটাও কিন্তু ফার্স্ট নাম্বার। হ্যাঁ সেটা এটা first আরেক- number। একটু এক্ষুনি না, আমি বললাম। আবার এখানে আবার কানে একটা টুইস্ট আছে। হ্যাঁ, ধরো বল। বাবা কত কথা যে বলছি আমি কে জানে। ধরো পৌশালী মুডে এসে গেছে, আমি মুডে চলে এসেছি। ভালো লাগছে, আনতে একটু সময় লাগলো। বল। মানে ধরো গাইছি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যারা পুরনো মানুষ তারা তো চোখ থেকে জল ফেলছে, যারা নন বেঙ্গলি সমাজ মে নেই আ রা সজনা বরসে কিউ আখিয়া, এই কম্বাইন করে করে আমাকে এই পুরো জিনিসটাকে প্যাকেজটাকে ইন্টারেস্টিং করছিস। এন্টারটেইন করেছে। হ্যাঁ, যেটা এন্টারটেনমেন্ট যেটা বলছিলাম, যে এটা তুই- বড্ড কষ্টকর। তুই মনোময়ের ব্যাপারটা আমি জানি, যে ওর ওর গতিটা খানিকটা আমি জানি। আমি তোকে একটু কাল্টিভেট করার চেষ্টা করছি লালমোহন বাবুর ভাষায়। সেটা হচ্ছে যে তুই আমি ভয় পাচ্ছি। না, তুই বাংলা গান কিরকম শুনে বড় হয়েছিস, মানে কাদের গান শুনে বড় হয়েছিস? শুধু আমার বাড়িতে কোনো হিন্দি গানের ক্যাসেট ছিল না। ভেরি গুড। আমার বাবা শুধু হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শুধু এই গান। প্রসূন বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, কি গান? রবীন্দ্রসঙ্গীত। প্রসূন বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, একটা ক্যাসেট আকাশ ভরা সূর্য তারার বলে একটা ক্যাসেট ছিল। ও, এটা আমি জানতাম না তো। হ্যাঁ। আমাদের মানে প্রসূন কাকু বলছি, মানে মেরা ক্লাসিক্যাল প্রসূন না বন্দ্যোপাধ্যায়? না 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 আরেকজন না না ছিল। আরেকজন ও, আমি ছিল। তাহলে ওটা। হ্যাঁ, এবং আমরা আমার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলতে পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা জানি। হিন্দি মানে হিন্দি গানের ক্যাসেট যদি বলতো, আমার বাবা একটু মুকেশের ভক্ত। বাবা মানে ডাই হার্ট ফ্যান অফ মুকেশ অ্যান্ড রফি সাহেবের এরকম। ওই গান হলে হবে, আমি সেই প্যান্ডেল থেকে একটু হিন্দি গান শুনতাম, মানে পুজোর প্যান্ডেল থেকে, বা পাশের বাড়ি যে দূরদর্শন চলতো, আমি কাকিমাকে বলতাম একটু জোরে দাও, রঙ্গোলি চিত্রহার হতো, একটু জোরে দাও একটু জোরে দাও। সেখান থেকে 90s-এর গানগুলো শোনা, হিন্দি গান। কিন্তু কোনো দিন বাবা অ্যালাউ করতো না। এখনো বাবা একটু রাগ করে, কিন্তু এখন কিছু তো বলতে ওই সময় বাংলা গান, আমি বাংলা গানেই থাকি, আমি আর বম্বেতে যাচ্ছি না। বাংলা গানে ওই সময় তোকে কারা কারা ইনফ্লুয়েন্স করেছিল? আমার না গীতা দত্তের গান খুব ভালো লাগতো, ভালো লাগতো? ভীষণ।
মানে গলার টেক্সচারটা একটু অন্য। আর বাণী জয়রামের গান, গীতা দত্তের এই যে পপুলার যে দুটো গান বাদ দিয়ে আর কি গান তুই সেটা শোনা না ছোট্ট করে। ওরে বাবা এখন তো মনেই পড়বে না। এটা কেন, এইটা কেন হয় তোর যার গান তুই ওই একটা যে তো নিশিরাত বা না না এইটা সবাই আমি ওই দুটো গান ছাড়া বারবার বলবো। ওগুলো ছাড়া ওইটা আর তুমি যে আমার বাদ দিয়ে। না না আরেকটা গান আমি বলছি। কারণ তুই যখন যাপন করেছিস যাপনের কথা, তার মানে তুই ওকে আইডলাইজ করেছিস, তো তার গান তোর মনে থাকবে না কেন? আমি জাস্ট জানবার চেষ্টা করছি। মনে না থাকার কিছু নেই, যেহেতু সাবজেক্টটা এত অন্য পাল্টে পাল্টে গেছে গেছে বলে ওইটা থেকে অনেকটাই সরে আসে। এই যে তুমি আমাকে ধরিয়ে দিলে, এখন বাড়িতে গিয়ে আমার এখন চলবে। হ্যাঁ কেন বলছি বলতো, মানে আজকে যদি তোকে আমি রেকর্ডিং এ ডাকি, এটা এটা আমি বলছিলাম আর কাউকে, যে আমাদের একটা অভ্যেস আছে, মানে অনেকেরই আমাদের মধ্যে বন্ধু বান্ধব যারা আমরা, যেরকম ওকে আমি একটা রেকর্ডিং এ ডেকেছিলাম, একটা অন্য ধরনের গান আমি কম্পোজ করেছিলাম, ভজন করেছিলাম, একদম ঝিম মার্কা জগজিৎ। আমি বললাম তুই ওর সঙ্গে কিভাবে গাইবো, আমি বললাম ওটা জগজিৎ সিং এর আদলে তুই গা। এবার যেই বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু পুরো স্ট্রাকচারটা বুঝে গেল, আচ্ছা কেননা ও ওটাকে নিয়ে যাপন করা আছে ওর। হুম তো এই জন্য বলছি তোকে যদি আমি ডাকি কোনো রেকর্ডিং এ, আমি বললাম তোর টেক্সচারটা আমার ভালো লেগেছে, তুই না একটু, জাস্ট আমি কথার কথা বলছি, যে তুই একটু ধর, আমি খুব ডিফিকাল্ট নাম বলছি না, কারণ দেখ বাংলা গানে কিন্তু অনেকেই, তোকে একটা বাচ্চাদের গান আমি চাইলাম, একটা বাংলা গান বাচ্চাদের গান, এবার আমি যদি তোকে বলি একটু আলপনাদির মতো গা, তাহলে আমাকে তখন সেই মানুষটার সম্বন্ধে ওর সঙ্গে তার মানে থাকতে হবে, না গান শুনতে আমি হবে, এইটা বলছি, কন্টিনিউ। ওইটার জন্য শুনতে হবে কেন, আমি বলছি না তোকে কালকে বসে ওটা করতে হবে তোর পছন্দের, মানে ওই গানটা বলে আমি জানি না, ওকে, কিন্তু আমার কথা হচ্ছে তুই এটা তো তোর যাপনের মধ্যে পড়ছে, এখন তুই কিন্তু একটা ফোরফ্রন্ট, ইউ আর ফেস অফ বেঙ্গল নাও, অনেকের মধ্যে এখনো হয়নি। না না তোর কথা আমার কাছে আসছে, এবার তুই ওদিকে যাচ্ছিস, সুতরাং আমার যেটা সাজেশন দাদা হিসেবে, যেমন আমি যদি ওকে এক্ষুনি বলি যে রতু মুখোপাধ্যায়ের ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজার, আমার খালি ওই চারটে নামই জানি। রতু মুখোপাধ্যায়ের নাম জানিস? হ্যাঁ শুনেছি। ওয়ান অফ দ্য ফাইন, আমার সুমন কল্যাণপুরজির যত ভালো ভালো বাংলা গান ম্যাক্সিমাম ওনার সুর, কি সুর করে গেছে, সিদ্ধিপুরে থাকতেন, বাড়িতে গিয়ে পারলে শুনি শোনা গান। এই যে তুমি ধরিয়ে দিলে রাস্তাটা, না না আমি বলছি তখন একটা খিদে বেড়ে যায়। আজকে অনল বাবুর হ্যাঁ অনল চট্টোপাধ্যায়, হ্যাঁ কি কম্পোজিশন করে গেছেন উনি। পিন্টু তার বাড়িতে আমি যেতাম, পিন্টু ভট্টাচার্য, জানি না কখন যে গান, এই গানটা শোন, খালি স্ক্যানিংটা শোন, এই জন্য বলছি এইগুলো শুনলে তোদের মুখ দিয়ে লোকে শুনবে গানটা, শোন স্ক্যানিংটা শোন। দারুণ সুন্দর। এটা আমি অনলদার সামনে, অনলদার কাছে শিখেছিলাম, জানো তো? ব্যাস আমি তো গিয়ে দে, শিখতাম গিয়ে দে, গরম গরম অনলদার গিয়ে দে, কাছে। দেখ এটা হচ্ছে জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, আমার সম্মুখে পথ থেমে যায়, স্মৃতি তার ঢেকে আছে, জানি না কখন যে সে ডেকে গেছে। তখন থেকে হৃদয়ের পল্লবে চৈতালি এসে ধরা দেয় অনুভবে, তখন থেকে হৃদয়ের পল্লবে চৈতালি এসে ধরা দেয় অনুভবে, কেন বুঝি না যে কি দ্বিধা লাজে, মন লাগে না যে কাজে, সলিল বাবু ঢুকলো, জানি না কখন যে সে ডেকে গেছে। এই যে দেখ এর মধ্যে আমি বলছি জ্ঞান হয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। না 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 তুমি এটা কেন বলছো? দেখ আমি ক্লাসিক্যাল জগতের লোক, আমি কেন এগুলো শুনেছি, আমি এই জন্য বলি কম্পোজিশন খালি না, গুরু কোথায় দেখতে পাচ্ছি গুরুকে, এরা সলিল বাবুর ডান হাত বাঁ হাত, জানিস তিনজন ডান হাত বাঁ হাত ছিলেন, তার মধ্যে একজন অভিজিৎ, যে পালোয়ানের বাবা, অভিজিৎ জেঠু জানিস, হ্যাঁ প্রবীর মজুমদার, প্রবীর বাবু, অনল বাবু, এই তিনজন হচ্ছে এটা। এই যে লাস্টে এই জায়গাটা গা দেখ, পুরোপুরি তুই দেখতে পাবি সলিল বাবু ঢুকে পড়লো,
লা লা রে রে লা 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 লা। দেখ কিভাবে চৈতালি এসে ধরা দেয় অনুভবে, শৈলবাবু কা ভাব। তখন থেকে হৃদয়ের পল্লবে, চৈতালি এসে ধরা দেয় অনুভবে, কেন বুঝি না যে এ কি chromatic বিধানা হয়ে যে গেছে। শৈলবাবু মন ধরছে। লাগে না যে এটা হচ্ছে- কাজে। মেজর মাইনর। জানি না কখন যে সে সলিলবাবু ডেকে ও গেছে। আলাদা ক্রিয়েশন। কিন্তু সলিলবাবুর ছায়া রেখে গুরুকে সম্মান জানিয়ে কিন্তু নিজের জায়গাটা বসে খুব সুন্দর, অসাধারণ। এটা যারা একটুখানি মানে ভেতরে যাওয়া কৌশলী, আর কিছু না, আমি বলছি না এটাকে না, আমি তো যাপন করি তো অন্য, আমার তো তবলা সাবজেক্ট, আমার কি দরকার ছিল, কিন্তু আমাকে এগুলো টানে, সিরিয়াসলি টানে। আজকে অভিজিৎ বাবুর, সুবীর সেনের যে গানগুলো উনি কম্পোজ করে অনলদা গেছেন, অনলদা খুব আস্তে কথা বলতেন, আস্তে কথা বল। আচ্ছা এবং অনলদা আস্তে কথা বলতেন, আস্তে গানটাও গাইতেন। আচ্ছা। বেশিরভাগ উনি গানকে মানে শেখানোর সময় হারমোনিয়ামটা দিয়ে বেশি বোঝাতেন যে কিভাবে উনি কম্পোজিশনটা করেছেন, জানো তো। এবং মানুষটা কি কষ্ট করেছেন, সেই শালকিয়ায় থাকতেন, তো তখন সেকেন্ড ব্রিজ হয়নি। হ্যাঁ, আমার সাথে রাজ্য একাডেমিতে আমাদের দেখা হতো। আমাদের রাজ্য সঙ্গীত দেখেন, তারপরে আমি পরবর্তীকালে আমি খুব তোমার ইয়েতে ভালোবাসতেন, আমায় খুব ভালোবাসতেন শিখতে সব গেছিলাম। লোক। তো অনলদা বলতেন ওই সকালবেলা বাড়ি থেকে মুড়ি নিয়ে বেরোতেন, সেই মুড়ি নিয়ে সারাদিন ঘোরা, এই খাওয়া দাওয়া বাইরের খেতেন না, খুব রেস্ট্রিক্টেড লাইফ ছিল ওনার, মানে খুব মানতেন, আর এই চারা ছিল হুম। অসাধারণ। হ্যাঁ, তুই এক্ষুনি একটা গুনগুন করছিলি গানটা, এই গানটা গাতো। তুমি একটু আগে বলছিলাম না যে তুই গীতা দত্তের একটা গান পপুলার নাম্বার, ঝনক ঝনক কনক কাকন বাজে, হুম এই গানটা যেমন হুম। এটা এটা এই যে এইটাও তো গীতা দত্তের গান না? কত গান হারালাম তোমার মাঝে, পরের লাইনটা কি সুন্দর। আরেকটা গান আছে, আজকে কেন বলবো সেই গান দোলা দেয় সকাল সাঁঝে, কত গান হারালাম। আহা, এটা- কি ভালো, কি ভালো। যাকে কি মিঠাস। এখন আমরা একটু অন্যদিকে যাই। চলো, চলো। সেটা হচ্ছে যে তোরা এখন রেগুলারলি মেন স্ট্রিমে গান করছিস, ইন্ডাস্ট্রির গান দেখছিস, মেন মানে আমাদের মডার্ন সংসের একটা প্রবাহ দেখতে পাচ্ছিস তোদের পর থেকে, তোদের জেনারেশনের কথা বলছি, ও হয়তো তোদের এক জেনারেশন আগেই বোধ হয়। ট্রেনটা কোন দিকে দেখছিস, মানে কোন দিকে যাচ্ছে ট্রেনটা, মানে খুব মিক্সড ফিলিংস, জানো। আমি এক কথায় প্রকাশ করতে পারবো না, কারণ আমি ভেবে যাই যে এরা নাচের গান শুনবে, সেখানে গিয়ে আমাকে এমন এমন গান রিকোয়েস্ট করে যেটা আমি হচ্চকিয়ে যাই। এক্স্যাক্টলি। আবার যেখানে আমি ভাবি যে সেখানে বসে গান শুনবে, সেখানে এমন একটা গান 6/8-এর গান, আমি নার্ভাস হয়ে যাই। আমি না এটা মেলাতে পারি না, কিন্তু পরিশ্রমটা কিন্তু আমার চিরস্থায়ী। আমি যে মোটোটা নিয়ে এসেছি গান বাজনা করতে, যে এটা এটা একটা খুব সাধনার জিনিস, এটা তোমাদের বুঝতে হবে, যেটা মনোময়দা একটু আগে বললো। কিন্তু তোরা তো মেনলি, আমি তোর কথা বলি, তোরা তো রিয়েলিটি শো থেকেই এসছিস। এই রিয়েলিটি শো ব্যাপারটা মনে হয়, তুই বল না, তুই তো জাজমেন্টও করিস, তোর মনে হয় এখান থেকে আর্টিস্ট তৈরি হয়? দেখো, আর্টিস্ট তৈরি হওয়াটা মানে পারফর্মিং আর্টিস্ট পারফর্মিং আর্টিস্ট তৈরি হয়? পারফর্মিং আর্টিস্ট বললো যে যাই হোক, এটা নির্ভর করে সেই শিল্পীর ওপর, সেই আর্টিস্ট মানে যে গানটা গাইছে, সে ছেলে হোক মেয়ে হোক, তার উপরে। রিয়েলিটি শো যারা তৈরি করেন, যারা মানে রিয়েলিটি শো, মানে ধরো আজকে মানে ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলেই আমরা রিয়েলিটি শো দেখি, তাদের, না, আমি বেঙ্গলে থাকতে চাই, তুই ভারতবর্ষে নিয়ে যাস না। আমি বেঙ্গলি বলছি, ধরো যারা রিয়েলিটি শো করার তারা করছেন, সেটা তাদের কাজ, জব ওটা। তো সেখানে যারা গাইতে আসছে তারা তাদের মতন গাইছে, কিন্তু যখন রিয়েলিটি শো থেকে তারা বেরোচ্ছে, তাদের লড়াইটা সব থেকে বেশি তখন থেকে শুরু হয়। তার কারণ হচ্ছে এই যে একটা ফেম হুট করে চলে আসছে। ধরো আজকে আমি যখন রিয়েলিটি শোতে ঢুকছি, তখন আমার কোনো কাজ নেই। আমি যখন রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে বেরোচ্ছি,
তখন সারা পৃথিবীর মানুষ বাঙালিরা আমাকে দেখছে এবং নানা জায়গা থেকে আমাকে গান গাইতে ডাকছে। তখন আমি আজ এখানে, কাল ওখানে, পরশুদিন আমেরিকা, লন্ডন আমি অনুষ্ঠান করছি। কিন্তু এর মাঝখানেও কিন্তু ওকে, সেই আর্টিস্টকে মনে রাখতে হবে যে আমায় কিন্তু দীর্ঘদিন ধরে গাইতে হবে। না মনে রাখছে কি তারা? আমি সেটাই সেই তো তোমাকে জায়গাটা বলছি, আমি তো সেটাই বলছি, তোমাকে বলছি শেষ যে করো, এই আমি যে বলছি। দীর্ঘদিন ধরে গাওয়া, সেই দীর্ঘদিন ধরে গাইতে গেলে একজন শিল্পীর, একজন বিগিনার্স যে গান শিখছে তার মিনিমাম 12 থেকে 15 বছর গান শেখাটা খুব দরকার। শেখা একদম, আই এগ্রি। এই শেখাটা কিন্তু কোনো ছেদ পড়লে হবে না। তুমি যাই করো, আমি এটা শিখতে শিখতে হবে। এবং আমি আমার নিজের জীবন দিয়ে বলছি শুভেন্দা, আমি 25 বছর গান শিখেছি। হ্যাঁ, এই 25 বছর গান শিখেছি বলে আমি এখন বেশ কিছু জায়গায় আমার নিজের ইচ্ছে মতো রবীন্দ্রনাথ ঠাকুর গাইতে পারি, আমার নিজের ইচ্ছে মতো আমি কাজী সাহেব গাইতে পারি, আমার নিজের ইচ্ছে মতো আমি জটিলদার কম্পোজিশন গাইতে পারি। মানে আমি যা যা শিখেছি জীবনে। সেটা গাইতে পারছিস না, একটু আগে তো বললি না, গাইতে পারছিস না না, সেটা সেটা আলাদা প্রসঙ্গ, আলাদা- কিন্তু গাইতে পারছে গাইতে- কারণ তার তুই শিক্ষাটা গাইতে আছে। পারিস। হ্যাঁ, হ্যাঁ, কারণ সে শিখেছে। সেটা গাইতে না, পারছি scope, তোকে চান্স দিলে সেগুলো গাইতে পারিস। এবং আমি হলে তো গাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো আবার তুমি বলিব না, না না, মাছ বুঝে আর গেছি, হল বুঝে কিন্তু গেছি, এক নয়। বুঝে গেছি, বুঝে গেছি, হ্যাঁ, 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 বুঝে গেছি, বুঝে গেছি। তো সেইটা আমি গাইতে পারি। শুনে আমি এটাই বলবো যে যারা রিয়েলিটি শো থেকে বেরোচ্ছে তাদের কিন্তু প্রথম এটা ভুললে চলবে না যে এই রিয়েলিটি শোর এফেক্টটা 1 বছর, তার কারণ পরের বছর আবার নতুন ছেলে মেয়ে এসে যাচ্ছে। এইটা আমি খুব ফিল করি, খুবই ফিল করি। কেন বলতো, আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আমাদেরই অনেকেই বন্ধু বান্ধবদের, যে রিয়েলিটি শো একজন এলো আমাদের ক্লাব টাবে, তাদের মুখ টুক দেখি, আর 2 বছর পরেই দেখি নেই। 2 বছর তুমি 1 বছর মধ্যেই দেখতে পাবে আমি না। তখন জিজ্ঞেস করি যে 2 বছর আগে কে ফার্স্ট হয়েছিল নাম বলতো। আমাদের অন্তত এই কলকাতার সাইডে তারা নাম বলতে পারে না, মোস্টলি নাম বলতে পারে না। ফলে প্রবলেমটা হচ্ছে সঙ্গে সঙ্গে রিপ্লেসড হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, আজকে আমরা যে ধরো গান বাজনা বা যে শিল্প যে লাইনে আছি সেখানে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, এটা কিন্তু মাস্ট। সেটা হতে গেলে কি করতে সেটা হবে? রেয়াজ করতে হবে, শিক্ষা, রেয়াজ, রেয়াজ। আনজাপন, আত্মোপলব্ধি হ্যাঁ, আনজাপন। আমি বুঝতে হবে যে আমি বুঝতে হবে, মানে যে কোনো সময় মানুষ কিন্তু আমি ফেলে দেবে। তার কারণ অ্যাকসেপ্টেন্স। এইটুকুনি মনে রাখবে, শিল্পী তৈরি করে অডিয়েন্স আর শিল্পী ফেলে দেয় অডিয়েন্স। এখানে একটা, আমি যেহেতু রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসেছি, এই যে তুমি যে কথাটা বলছো, তুমি একটা প্রতিষ্ঠান, তুমি কথাটা বলছো মনোময় দেখ, প্রতিষ্ঠান কিছু না, বল। তুমি একটা জায়গায় রিচ করেছো, সেটাকে আমরা প্রতিষ্ঠান বলছি ভালো বাংলায়। মনোময়দাও সেম জায়গায়। খুব লাকি আমি 2017-তে বেরিয়েছি, একটা বছর আমি কাজ পাইনি রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরেও। তুই কি পজিশন পেয়েছিলি? না, আমি টপ 9 ছিলাম। আচ্ছা। এবং আমার সাবজেক্টটা ছিল মাটির গান। আমাকে শুনতে হয়েছে তোমার বাংলা গান কেউ শুনবে না, তোমার থেকে বেটার আছে অলিগলিতে ঘুরে বেড়ায়, তুমি এমন কিছু মানে বিশাল নও যে তোমার গান শুনতে আসবে। আমি 1 বছর কোনো কাজ পাই। এটা কারা বলছে? এটা বলছে কারা? বল, নিজেদেরই লোক বলে, মানে আশেপাশের লোকজন বলে যাচ্ছে তুই। আচ্ছা, তোমার তারপরে গান তুমি এমন কিছু গান করো না যে তোমার গানটা শোনার মতো। সামনের লোক বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাহ, হ্যাঁ, কি আওয়াজ। অ্যামেচার শিল্পী। আমাকে তো তারপরে আমাকে বলে এটা শুনতে হয়, এই তোমাকে ইন্ডাস্ট্রির গান গাওয়া বন্ধ করে দেবো। ওটা থ্রেট না, Threatening। ওটা তো গাইতে অন্য দেবো গল্প। না। ওটা অন্য গল্প, এটা তো অন্য। হ্যাঁ, এবারে খুব লাকি, এই কিছু কিছু যারা সিনিয়র তারা আমাকে কন্টিনিউ 1 বছর ধরে এই কথাটাই আজকে বলছে। ইন্ডাস্ট্রি তারা ইন্ডাস্ট্রি। বাহ। তাহলে আমি এক ইন্ডাস্ট্রি বলছে তোমার দ্বারা কিছু হবে না, তোমার গান কেউ শুনবে না। আরেক ইন্ডাস্ট্রির কিছু লোক এসে বলছে শোন, প্র্যাকটিস করবি, ধৈর্য ধরবি। আর প্রত্যেক দেখো, জীবনের প্রতিটা জিনিসের না সংজ্ঞা পরিবর্তন হয়, সেই সংজ্ঞা পরিবর্তনটাকে তুমি নিজেকে আত্মস্থ করবে। আমি 2018-তে যে ধরনের, আমি যখন পুরোনো ভিডিওগুলো দেখি, সত্যি খুব অ্যামেচার, ভীষণ কথা বলছি, ভীষণ চুলটুল হেলিয়ে গান গাইছি, দেখতে খুব খারাপ লাগছে। সেখান থেকে স্কুটিনি করতে 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 আজকে এই জায়গাটায়, এই প্র্যাকটিসটা আমি করেছি, যে প্র্যাকটিসটা মনোময়দা আজকে বলছে। এবং রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা আর্টিস্টই বলবো, তারা যদি এই ধৈর্য নিয়ে প্র্যাকটিসটা করে, নিজের ভিডিও দেখে বা এই জায়গাটা আমি বলছি, এটা আমি নিজে করেছি। আমার গুরুজি বলতেন
সব ভুলে যাবি তুই কি বাজিয়েছিস, নিজের বাজনার রেকর্ডিংটা বাড়িতে কি শুনবি। তখন মনে ওইটা হচ্ছে ওই হ্যাবিটটা আমার এখনো হ্যাঁ, আছে। তখন এখনো মনে আমি হচ্ছে করি। এইখানে এতগুলো কথা না বললেও হতো, বা সুর বা ভাল লাগছে। বাবা সুর তো মানে তখন ওই শুনতে 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 সা প্র্যাকটিস ওই প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা মনোময়দা একটা বল, ওই একটা বছরে কিন্তু এই মনোময়দার মতন কিছু মানুষ আমাকে বুঝিয়েছে সাটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে, মানে মানে আমরা একটা মজার কথা বলি, আমরা ফ্লাইটে করে যাচ্ছি তো আমেরিকা যাচ্ছি, এবারে আটলান্টিকের ওপর দিয়ে আর কি ফ্লাইটটা যাবে, তখন আমরা বলেছি যে যদি ভেঙেও পড়ে সাটা কিন্তু সেই জায়গায় লাগবে। বাহ, ফ্যান্টাস্টিক না না, সেটা ফ্যান্টাস্টিক। বটে। আমি আমি ওই যাপন কথাবার্তা এবং উপলব্ধিটা আমি এটা বুঝি, এবং রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসা মানুষ আমি একটা। কিন্তু তোদের মনে হয় না, আমি জাস্ট জানতে চাইছি যে একটা আর্টিস্টের, মানে এটা জানতে চাইছি, এটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে তোকেও বলছি, তোর যেরকম একটা দুটো গান মানে একটা দুটো গান মানে নিজের গান বলতে তার অনেক গান হতে পারে, কিন্তু একটা হিটের কিন্তু রকম ফের আছে। হিট আমাকে এখানে অনেকে এসে বলে যে, আমি অনেকের প্রোগ্রাম শুনতে যাই, অনেকেরই যাই, এটা আমার হিট, আর নাম বলছি না, আমি নাম বলছি না তাদের, এটা আমার হিট। আমি জানি না আমার আশেপাশের লোকের হিট নাকি, কবে গাইলো, আমার না বাংলাদেশ থেকে বেরিয়েছে মানে সুপার হিট, সেই নিজের তালে নিজেই গাই। এবার আমি তোদের কাছ থেকে না ঢাক তো পেটে, ওই রবি ঠাকুরের ভাষায় আপন বচন, উনি বলেছেন না সহজ হবিতে, ওই লাইন সুন্দর আমার লাগে, আপন বচন, আপন বচন তুমি করে যেতে পারো। এবার স্টেজে উঠে খালি আমার হিট, আমি জানি তার কটা হিট, আমি জানি, কিন্তু আমি তো গান বাজনার মধ্যে আছি, আমি তো রতু মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে বালসারাদার থেকে আরম্ভ করে আমি এদিকে, আমার তো শুনতে 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 তো মানে আমারও তো বয়স হলো রাজবাড়িতে, মানুষ বলবে না না হিট তো মানুষ বলবে, মানুষ বলবে, ও মানুষ যদি নাও বলে, না 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 মানুষ যদি নাও বলে, মনোময়ের কটা গান হিট আছে সেই অর্থে, মানে হিট বলতে যেটা হিট, আমি শোন, আমি দুটো হিটকে বুঝি, এখন বুঝতে পারছি, মানে এই লাস্ট 5-7 বছরে বাংলা গানের কথা বলছি। একটা হচ্ছে বিদ্যাসাগর সেতুর এইদিকে হিট, আর একটা হচ্ছে বিদ্যাসাগর সেতুর ওইদিকে হিট। মানে একটা হচ্ছে বিদ্যাসাগর সেতু পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাচ্ছে হিট, কিন্তু মানে কলকাতা শহরে কিন্তু জানছে অনেকে যায়, কিন্তু আমি যখন গিয়ে, মানে এটা আমি খারাপ বলছি না, মানে খুব সিরিয়াসলি বলছি, ইটস অ্যালার্মিং। আগে আমরা জানতাম যে আমি এত যে, এটা যখন হিট হয়েছে, আমি জানি, আমি বর্ধমানে গ্রিন রুমে কি গান গেয়েছেন মানববাবু, এটা হতো তখন, যে কোনো কারণেই হোক, প্রমোশন হোক, যাই হোক, বা আমি জামিনি, এটা কিন্তু হিট। আবার জীবনে কি পাবো নাও হিট। তখন হিটের ডেফিনেশন অন্য ছিল, মানে সব গানই কিন্তু বিদ্যাসাগর সেতুর, তখন বিদ্যাসাগর সেতু হয়নি, হাওড়া ব্রিজের ওপরে চলে যেত। এখন হয়ে গেছে মন কেমনের জন্মদিন, আমি বলবো ওয়ান অফ দ্য ভেরি গুড সংস অফ রিসেন্ট টাইমস, রণজয়ের, কলকাতায় হিট। কিন্তু কলকাতার বাইরে যখন আমি অনেককে জিজ্ঞেস করেছি, বিকজ এটা আমার পছন্দের গান, আমি জাস্ট তোদের যেরকম জিজ্ঞেস করি, ওকে এটা কে গিয়েছে গানটা ভালো তো জানে না। তো সুতরাং এই যে একটা মানে ব্যাপার হচ্ছে, একটা গান গিয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে, তোরা যখন স্টেজে যাস, আমি তোকে এটা জিজ্ঞেস করছি, তুই যখন তোর লিস্ট সাজাস, তখন তুই কি এটা মাথায় রাখিস যে তুই তো এক্স্যাক্টলি জানিস এটা, যে তোর কটা গান লোকেদের কাছে পৌঁছেছে, কিন্তু তোকে গাইতে হবে ধর 1.5 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি, তখন তুই কি ওই অন্যদের গান রেগুলারলি গাইছিস? আমি জাস্ট আস্কিং। হ্যাঁ, কেন গাইব না? আমার ধরো অনুষ্ঠান শুরু করি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, না রবি ঠাকুর তো দেখ সবার, না না আমি তো বলছি আমাকে, আমি রবি ঠাকুর বা না না আমাকে তো একটা 1.5 ঘন্টার অনুষ্ঠান সাজাতে হয়, একটা 1.5 ঘন্টার অনুষ্ঠান সাজাতে হয়, তো সেখানে আমার রবীন্দ্রনাথ ঠাকুর থাকে, কাজী সাহেবও থাকে, আমার নিজের গান থাকে, নিশ্চয়ই। না এটা যখন তুই ওই সেই সো-কল্ড মাচায় যাচ্ছিস, মাচাতে এটা ভাবে করছিস, আর মাচাটি তো বেশি মাচায় কমে যায়, মাচায় রবীন্দ্রনাথ, তখন কি করিস? মাচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান একটা কি দুটো গান গাই, তারপরে তুই 1.5 ঘন্টা কিভাবে সাজাচ্ছিস? তারপর কাজী সাহেবের একটা চেনাশোনা গান থাকে, যেটা মানুষ কিছু কিছু মানুষ শুনেছে নাকি, সব গান বলছি না। তারপর আমার নিজের চেনা গান, যেগুলো মানুষ শুনতে অনেক এত বছর ধরে শুনে আসে, কিন্তু এর বাইরে শুনতে চাইছে না, কিন্তু যা শুনে এসেছে সেটাই শুনছে। এর মাঝখানে সত্যি মানে সত্যি যদি বলি যে এই ইউটিউব কালচার আসার পর থেকে যদি বেসিক গান খুব পপুলার হয়ে থাকে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আর অন্বেষ একটা গান করেছিলাম, এলোমেলো দিন বলে একটা গান,
হ্যাঁ, ওই গানটার রিকোয়েস্ট স্লিপ আমি স্টেজে পাই, যে গানটা। আর কিছু ফিল্মের গান রিসেন্ট পাস্টে আমি যেগুলো গিয়েছি সেগুলো মানুষ শুনতে চান। কিন্তু তার মাঝখানে যে এই যে মাঝামাঝি সময় যে সকল নতুন গানগুলো গিয়েছি, কম মানুষ শুনতে চান। তার সাথে মান্নাবাবু আছেন, হেমন্ত মুখার্জি আছেন, না, মোহাম্মদ আমি রফি এটাই আছেন, বলার সবাই যে আছেন। যখন তুই স্টেজে গাইছিস, মশলা অনুষ্ঠান যেটাকে তখন বলে। তুই মোটামুটি অন্যদের গান গেয়ে তোর পুরো প্যাকেজিংটাকে সুন্দরভাবে সাজাচ্ছিস। সব রকম গাই আমি। কিন্তু সেখানে এখানে কলকাতা শহরের বুকেই আমাদের বন্ধু বান্ধব আশেপাশে অনেকেই আছেন, আমারই খুব ক্লোজ তারা। আমি তোদের কাছ থেকে জানতে চাইছি তারা কিন্তু সেটাও করছে না। ফলে মানে আমি জানতে চাইছি তাদের প্রোগ্রাম মানে তাদের, আমি বুঝতে পারি না যে তারা কিভাবে নিজেদের ওইটাকে সাজাচ্ছে। তুই যেরকম, তোর কাছ থেকে আমি একদম গরম গরম শুনে থাকতাম যে তোকে এটা করতে হয়েছে, কম্প্রোমাইজটা করতে হচ্ছে, তো করতে হয়। মানে তুই তো নিজের গান চাইবি তোর শোনাতে। নিশ্চয়ই নিজের গান, আমি যদি ধরো 70% নিজের গান গাই, 30% আমি হয়তো অন্যের গান গাই। তোর 70% গান তুই যখন শহরের মানে কলকাতা হ্যাঁ। শহরের বাইরে যাচ্ছিস, হ্যাঁ, শুনতে চাই। তোর শুনতে চাই। ধরো আজকে ধরো আমি যখন ধরো মিদনাপুরে যাচ্ছি, মিদনাপুরে গেলে এইটা রিকোয়েস্ট আসেই, দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়, এ শহর বড় আছে না। শুনতে চাই মানুষ। না না, তাহলে আমি এখানে তুই আচ্ছা ধরো এইটাও শুনতে চাই, তখন মানুষ এটাও শুনতে চায়। ধরো আজকে আমি বলছি কেন বলছি, আমার যেহেতু কিছু ফিল্মের গানও আছে, মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমের রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম, বিক্রম ঘোষের মিউজিক। কিংবা ধরো ভ্রমর কইও ওরা খুব ভালো গায়, আমি ওদের মতন গাইতে পারি না, কিন্তু ভ্রমর কইও আমাকে গাইতে হয়। 50 বছরের পুরনো একটা গান। হ্যাঁ, কিন্তু সেটা যেহেতু আমি একটু অন্যরকম ভাবে গিয়েছিলাম ওই আমাদের বসু পরিবারে, তো মানুষ শুনতে চান। না না, তাহলে মানে এত আমাদের ডিসকাশন তো তাহলে তো বেশ আনন্দের সংবাদ হয়ে যাচ্ছে যে তুই তোর মতো একটা আর্টিস্ট, তুই 70% তোর ভালো গান, এগুলো তুই তো নাচের গান গাস না, তার মানে 70% তুই এইটাই আমি এবং বলতে তুই চাইছি প্রফেশনালি টিকে আছিস ভালো গান তার মধ্যে তো আমি আর পারছি না, তাহলে তুই এত ওই ডিপ্রেস হয়ে মানে এটাও তো আর কিছু হবে না বললি কেন মাঝখানে বললি? আরে আর তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে ইচ্ছে করে, তুই বাউন্ডুলে গাইতে ইচ্ছে করে, তাকে ইচ্ছেটা আলাদা কথা, বাস তোর যদি কম্প্রোমাইজ 30% হয়ে থাকে তাহলে তো জীবন ভীষণ সুন্দর। না জীবন শুনুন না, আমি তো তাহলে এত হতাশা তো নয়। ফার্স্ট নাম্বার এত ফার্স্ট নাম্বার, ধরো জয় আমার গান করেছে, এটা গাইতে পারি না, নিবিড় করে চাইছি যাকে, সে যে আছে বুকের কাছে, সে আছে ঠিক হৃদয় ছুঁয়ে অপলকে, এটা গাইতে পারি না। কি গাইতে হয়, বাঞ্জারা মনটা রে যারে তুই উড়ে যা। ভালো গান তো এটা খারাপ নাচের গান, ভালো সুর তো এটা। আরে কি বলছো, কাওয়ালি? কাওয়ালি কি আছে? আর বাংলা গান বলছে যারা গান বাজনা শুনতে হয়, যারা নাচের মুডে থাকে, তারা বাঞ্জারার সঙ্গে মনের মানুষের সঙ্গেও নাচে। কি বলছো তুমি? সে তো যদি তোর ডাক শুনে কেউ সাথেও নাচতে পারে, তো সেটা তো দেখ, সেইটা তো খারাপ না। নাচের গান দেখ, নাচের গানের এগেনস্ট এখানে কেউ কথা বলছে না। যদি কেউ ডাক শুনে কেউ পাগলা হওয়ার সাথেও তো নাচবে। তা রবি ঠাকুর কি নাচের গান করে গেছে? ওইটা না, আমি বলছি যে তুই প্রথমে যেটা বললি এবং এখন তুই যে অবস্থান এলি, এটা আমাকে একটু কনফিউজ করে দিল। কনফিউজ করার তো কিছু নেই। বাঞ্জারা টাঞ্জারা এগুলো তো ভালো। বাউন্ডুলে ধরো, বাউন্ডুলে মেঘের মতো উড়ে চলছে, একটা সিরিজ চলছে, সেটা তো আমার নিজের গানের মধ্যেই পড়ছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে আমি এইটা গিয়ে কেন আমাকে স্টেজ থেকে নামতে হবে, তাই না? আমি তো এসে গিয়েও নামতে পারি, সেটা যেটা মানুষ মনোমাদা স্টিল লাকি নিজের গান গিয়ে নামতে পারে। তো তোদের কি হচ্ছে? উই পিপল আর নট লাকি। আমি লাকি নই। তোর ইচ্ছা মানে ইচ্ছা মানে কি, তোর মনের মধ্যে বাসনা তো আছে না? কি বাসনাটা বল, এবারে বলে থাক যে অন ক্যামেরা। না আগে মানে এটা ঠিক যে এই যে রাধারমন দাস, ভ্রমর কইও, রাধারমন দত্ত পুরো কাস্টের গান, এটা এইসব গান না গাইলে তো আমি তো দিশেহারা একদম। কিন্তু ওইসবের মধ্যেও তখন মনে হয় একটা যদি নিজের গান হয়, পিন্দারে পলাশের বোন আমার গান নয়,
পিনারে একেবারেই পলাশের বোনের বয়স 30-35 বছরের পুরনো গান, সুনীল মাহাতোর গান, কিরিটি মাহাতোর সুর, এবং প্রথম রেকর্ড করেছিল শিলাদা অন্যভাবে, অন্য সাউন্ডস্কেপে। অন্যভাবে, অন্য সাউন্ডস্কেপ, যেটা সুনীল মাহাতোর পারমিশন নিয়েই করেছিলেন কাজটা। সেইখান থেকে ভাঙতে ভাঙতে আজ আমি পিনারে পলাশের বলি, দিদি পিনারে পলাশ না হলে টাকা ফেরত দিয়ে দিতে হবে, নাহলে একটা মারও মাটিতে পড়বে না, মেয়েরে হাড়গোড় ভাঙবো, এরকমও শুনতে হয়েছে। মানে তোর হাড়গোড় ভেঙে নেবে? হ্যাঁ, এমনি তো এই অবস্থা দেখো, হাড়ের উপরেই আছি। তার উপরে তাহলে ওই গানটা গাইবি, এ মনিহার আমায় নাই সাই। না, তখন আমাকে না, এটা তো মানে হ্যাঁ, এটা তো অন্য বিষয়। কিন্তু এই রিসেন্ট আমি বলবো যেটা আমি সবসময়, আমি খুব অপটিমিস্টিক, আমি ভীষণ অপটিমিস্টিক। এই রিসেন্ট একটা গান টাইমস মিউজিক বাংলা থেকে, যেটা ফাগুনের কাল, ওইটা দেখছি রিসেন্ট। দিদি ওই তোমার ওই নিজের গানটা শুনবো, এটা শুনতে ভাল লাগে। ভাল লাগে না বল? ওই তো একটা গান হলো আমার নিজের গান। হ্যাঁ, ওই একটা, ওই 16টা গানের মধ্যে যে একটা গান আমার নিজের। অ্যাবসলিউটলি সেটাই তো দিদি ওই গানটা, সেটাই তো, কৃষ্ণ বলে আমার রাধা, ওই দিদি কৃষ্ণ বলে আমার রাধা, এবং সেটা একটা হদ্দ গ্রাম। কিন্তু আমার ওই যে চিরাচরিত ধারা, আমরা যেটা ভাবি যে ইন্টেরিয়ারে গেছে ও টুনির মাই শুনবে, সেখান থেকে যদি কেউ আমায় বলে আমার নিশিত রাতের বাদল ধারা, সেইটা হয়তো সব জায়গায় পায়। তোকে কি টুনির মা গাইতা? বাবা, টুনির মা জীবনে গাইনি, আমাকে বলছে দিদি টুনির মা না হলে না পয়সাটা ফেরত দিয়ে দিতে হবে। আমি বললাম তাহলে তুমি সব টাকাই নিয়ে নাও ভাই। না, আমি একটা কথা বলি এখানে, তোদের সাথে আমি অর্গানাইজারদের সম্মান প্রণাম সব জানি, বলছি এই উদ্ধত্তটা তারা পায় কি করে? এটার যে কোনো, তোকে বলছে একটা বাইরে পড়বে না, পয়সা ফেরত দিয়ে দিন, এই কি? এটা হচ্ছে তোমার তোমার এটা কোথায় চলে যাচ্ছে? না, এটা কিছু কিছু জায়গার আপব্রিঙ্গিং, সব জায়গায় না, সব জায়গায় বলছি না, এটাই বা হবে কেন? এবং তখন তোমাকে ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়েতে মাথা ঠান্ডা রেখে মুখে হাসি রেখে ওই জায়গাটাকে, সহনশীলতা শিল্পীর আরেক নাম। খুবই খুবই অ্যালার্মিং সিচুয়েশন। হ্যাঁ। এনিওয়ে, না আসলে তুমি যে কথাটা বলছো না, শিল্পীদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত এটা তো সেটা কিন্তু মানুষ ম্যাক্সিমাম মানে অনেকেই জানে না, ম্যাক্সিমামই জানে না। হ্যাঁ। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এসেছি, ভীষণ মজা হচ্ছে তোদের সাথে, আরো অনেক সময় পেলে আরো বেশ জমিয়ে হতে ব্যাপারটা। গান বাজনা নিয়ে কথা হচ্ছে, অর্গানাইজার কি হবে, অডিয়েন্স কি হবে, আমাদের নিজেদের যাপন, সবই তো হলো। আমরা তো প্রিপেয়ার্ড হব ভালো গান বাজনা করার জন্য। তুই বা তোরা কি মনে করিস এই গান বাজনা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে? তুই আমাকে জাস্ট 3টে পয়েন্ট বল, আমি তোর কাছ থেকে জানতে চাইছি, যে যেটা দিয়ে তোর গান বাজনা না, কিন্তু তোর গান বাজনা না, আমাদের ইন্ডাস্ট্রির, মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড আধুনিক গান বা তোরা যে গান বাজনা করছি, তার ইমপ্রুভমেন্ট সম্ভব ইন্ডাস্ট্রির। 3টে সাজেশন, যে এটা হলে দাদা আমার মনে হয় যদি সবাই এটা ভাবে তাহলে ভালো হবে। খুব অনেস্টলি সব কিছু চিন্তা ভাবনা করে বল। মনোময় দা আগে বলুক, এটা বল কি? আচ্ছা, সিনিয়র মানুষ, সিনিয়র বল। এইটা কি ঘুরিয়ে দিল। তাহলে ওই গানটা গা, ববির ওই গানটা গা, পহলে আপ পহলে আপ। পুরো ঘুরে দিল। দেখো আমি ইন্ডাস্ট্রি, তোরা তো এত, না আমি কথা বলছি, আমি এত ইনসিকিউর ভাবে কথা আমি বলিস কোন না। তোমার কি মনে হলো, তোমার কি মনে হলো না, না, insecure? মনোময় দা তুই ওকে ছেড়ে দিলি কেন? না না, ও আমার আমি ছোট ঝরে তো, বলে। আমি শুধু বলছি যে আমি কেউ নই ইন্ডাস্ট্রিতে কি ধরনের গান বাজনা হয় আরে ইউ আর ওয়ান অফ দ্য ফেসেস। না না, আমি এটা ভাবি না, এটা নিয়ে আমরা ভাবছি, আমি এটা ভাবি না। তুই এক্ষুনি বললি, শোনো, আমি যাই, শোন, ক্রাশ ছিল, তুই এখন এখনো ইন্ডাস্ট্রি কেউ আছে, নেই, ছিল না, যাই করি, ছিল না। যাই হোক, আলটিমেটলি আমার জায়গা হচ্ছে, সেটা তোমাকে বলে দিচ্ছি, আলটিমেটলি আমাকে যেতে ফিরে আসতে হয় এখানে। সারাদিন উজাড় করে দিলে শ্রান্ত পুবের আকাশ ভালে সিঁদুর মেঘে আহা। আধমোছাটি যেন অবহেলায় একলা বসে কাঁদে দুঃখিনী দুরানি। জানি জানি আবার সকাল
আহা। হবে, আলোয় আলোয় ভরে যাবে, তবু যায় না ভোলা একটা বিষণ্ণ বিকেল, আর তার ছোট্ট কাহিনী সারাদিন উজাড় করে দিয়ে জিও। আলটিমেটলি আমার এটাই হচ্ছে আচার্য আশ্রয়। জয়ন্ত বোসের কম্পোজিশন শুনেছিস? ওনার কম্পোজিশন খুব শুনিস। উনি These are the masters. উনি একটা অনুষ্ঠান আমার সামনে বসে, মানে আমার একটা অনুষ্ঠান উনি দেখেছিলেন, তাই হ্যাঁ। আর উনি এসে আর আমি আমি না বুঝতে পারছি এইবার উনি প্র্যাঙ্ক এই করছেন। এখানে বাবু একটু ইন্টারাপ্ট করবো, রাগ করবি না? না তো। তুই দেখেছিলেন কেন বললি? শুনেছিলেন। দেখেছিলেন মানে কি, তোকে তুই সুন্দর দেখতে তোকে দেখেছিলেন। জয়ন্তদা তো সেটা করবে না, না করেনি জয়ন্তদা তো শুনবেন। একদম না না, উনি এসে বললেন আমি দেখেওছি আমি শুনেওছি, আচ্ছা। এবং জানি না উনি, আমি হঠাৎ করে এসে বললেন আমি একটা খুঁত ধরতে পারিনি। বাহ, এটা তো দারুণ। জয়ন্তদা যদি এটা বলে থাকে বিরাট ব্যাপার। তোর কিন্তু অনেক আমি খাতায় দারুণ লিখে রেখেছি কথাটা। দারুণ 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 দারুণ। বলছে আমি অনেকক্ষণ ধরে আমি একটা লালন ফকিরের গান গেয়েছিলাম, আমি খুঁত ধরতে পারলাম না। বাহ বাহ। ভাবলাম তুমি কি প্র্যাঙ্ক করছো? শোনো, গান ইন্ডাস্ট্রির বাজনা নিয়ে। উন্নতি, হ্যাঁ, তিনটে জিনিস বল যেটাতে আমি হবে। একটা বলবো না, তিনটে বল। একটা আমার একটা পয়েন্ট, তুমি দুটো বলো। লবিটা যদি একটু ঠিকঠাক হয় তাহলে বাকিরা একটু চান্স, তোরা মনে করিস আবার লবি ববি হবি। যদি একটু একটু কিছু মানে জানি ওনারা ভীষণ ভালো গান করেন, আমরাও তো ওনারাটা কি? অনেক আছে এবং আছেন, একটু তাদের থেকে মুখটা ঘুরিয়ে যদি একটু আমাদের দিকে তাকানো যায় তাহলে আমরাও একটু এফোর্ট দিতে পারি। এই সিস্টেমটা যদি তোরা হয়। মনে করছিস দুজনেই তোরা লবি শিকার? কাগজে শোনো, লিখো না, লবি তো আছেই, সে তো দেখার ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এইটুকু আমাদের ইন্ডাস্ট্রি এইটুখানে। সেই ইন্ডাস্ট্রিতে কারা কোন লবিতে আছে সেটা মানুষ জানে, সবাই জানে। সবাই জানে, ঠিক আছে, কিন্তু লবি করে কিছু হয় না, এটা আমার মনে অনেকটা হয়। হয় না, অনেকটা কিছু হলো হয় তো ও মনে তো হয় না। বলছে, হ্যাঁ বল বল ওকে। কিছু অনেকটা হয় না। তো হলো। কি হয়েছে আলটিমেটলি, যদি তুমি একটা ভালো গান গাইতে পারো, আমি আরে জীবনে বউ বলছে আচ্ছা, লবিতে আচ্ছা, ভালো গান তোমরা- করার সুযোগই তোমরা- পাচ্ছে না। আমার গান তোমরা- গাওয়ার আগে সারা রাত রেয়াজ করার পর পরের দিন যদি শুনি গানটা তুমি গাইছো না অমুক গাইছে, হ্যাঁ, সেই জায়গায় এই যে লাগে তোর মনে হয় যে না। 7খানা গান বেরিয়ে চলে গেল, তোর একবার কষ্ট হয়নি? না, না, তুই সেই- মনে করিস না একটা লবি সেই- শিকার? অবশ্যই। সেই তুই সময়- যে আজকে একটা বিশাল হাউস, তুই ভীষণ আজকে কন্ট্রাডিক্ট করছিস। তোকে কিন্তু না, না, সেই তোকে আমি কাল্টিভেট করবো। না, না, তুই শোন, তুই এক্ষুনি বললি যে একটা বিরাট হাউস তুই গিয়ে দেখলি সবার বড় বড় নাম, তোর ছোট, এটা তোর লবি শিকার হয়েছিল। তুই এখন বলছিস যে তোর কিন্তু করতে পারবে লবি না। করে আমার সঙ্গে তো কিছু করতে পারি না, আমি তো প্রোটেস্ট করেছি, পারলো তো, আমি তুই বড় কম্প্রোমাইজ তো করিনি। শোন, ওই বড় হাউস থেকে তুই বেরিয়ে চলে গেলি, সেটা ওরা চেয়েছে। ওরা চেয়েছো, কিন্তু তারপরে যে তার মানে তাদের পারপাস সার্ভ হয়ে গেছে, যে মনোময়ের মতো একটা বাঘ ঢুকতে চাইছিল, যদি সেই লবির পারপাস থাকে, হ্যাঁ। লবির তো একটা পারপাস থাকে, হুম। তুই চেঁচামেচি করলি, তুই হুল্লোড় করলি, তোকে কেটে দিল হাউস থেকে নামটা। বাদ কি তাতে কি আলটিমেটলি আমার কোনো ক্ষতি হয়েছে? তুই তো একটু পেছিয়ে তো গেলি। কোথায় পিছিয়ে গেছি? তা তো ভাই, না, আমি তো মনে করি না আমি কোনো পিছিয়ে, আমি জীবনে যা পেয়েছি আমি নিজের চেষ্টায়, একক প্রচেষ্টা, তা কিন্তু আরো তো পেতে পারছিস, আমার আরো তো হ্যাঁ? পেতে- না, তা আরো তো শেষ নেই। না, তার মানে তুই এই আরো লবির শেষ- শিকার নস। না, হ্যাঁ, না, লবির শিকার হয়েছি, ও। কিন্তু সেই লবিতে শিকার হয়েছি বলে আমার সারা মারাত্মক ক্ষতি হয়ে গেছে তা নয়, কিছু ক্ষতি হয়েছে। হতেই পারে, ওটা সাময়িক আক্ষেপ। হ্যাঁ, না, হ্যাঁ, তুই আলটিমেটলি লং রানে, তুমি যদি লং Long, রান হ্যাঁ। দেখো, লং রানে কিন্তু আমার কেউ ক্ষতি করতে পারেনি। সাময়িক আক্ষেপ তো থাকবে, তাহলে সাজানো আর দুটো ওই বল। ওই ওইটাই। লবি তো হলো, আর লবি মানে কি, আমি কৌশলীর কথা ধরে একটা কথাই বলবো, যে কিছু আর্টিস্ট, যোগ্যতা, হ্যাঁ যোগ্যতার একটু যোগ্যতার বিচারটা করা বিচার উচিত, করে একটুখানি কাজ চান্স করা দেওয়া, উচিত। কাজ করা উচিত। চান্স দেবে কেন আচ্ছা, তোমাকে? যাই তুমি হোক, কথাটা মানে- বলছো কেন? তুমি তো যোগ্য, হ্যাঁ দয়া করে তুমি- দয়া, হ্যাঁ সেটা তো তার জন্য ঠিকই। তোমাকে একজনকে রোজ 50 বার ফোন করতে হবে? না না না, কেন আমি করতে ওটা হবে? পারবো না, পারিনি বলে না, হয়তো আজকে করবে আমি, না, কেন হ্যাঁ, করবে না? exactly। তুমি তো যোগ্য, তুমি মানে তুমি ডিজার্ভ করো এটা পাওয়ার। তা তুমি কেন বারবার ধরে তুমি বলবে যে আমাকে একটু কাজ দেবেন, কাজ না, দেবেন, না, কাজ না, দেবেন? না। কেন দেবে? না না, ঠিক হ্যাঁ, তুমি তো তোমার কাজটা এখন সবাই শুনছে, হ্যাঁ শুনছে, সবাই শুনছে। সবাই শুনছে, আজকে ইউটিউবের যুগ, রিলসের যুগ, আমাদের সময় তাও ছিল না। হ্যাঁ শুনছে। এখন আজকে তো মানুষ- ঠাকুরের দয়া, আজকে আমার রিলস বলো, যদি আজকে- বলেন রিলস,
আজকে কেন ও এত ব্যস্ত? আজকে তুমি আমাকে চিনেছো তো এই হাতে একটা স্মার্টফোনের যুগ ফোনের এখন, জন্য সারা দুনিয়ার খবর আমরা 1 সেকেন্ডে পাই, তার মধ্যে সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মানুষ আমার মুখটা, আমার কাজটা, তার জন্য আমি হ্যাপি। কিন্তু ওই যে কিন্তু একটা সাময়িক আক্ষেপ, একটা সেটা রেয়াজটা করলাম, গানটা গাইতে পারলাম না। কিন্তু আমি তো তোমাকে এরকম বারবার হচ্ছে না একবার? না, প্রচুর বার, প্রায় 12 বার। আমি তোমাকে তাহলে তো বলছি শিকার, 12 বার। তাহলে তো শিকার আমি হাতে গুণ, আমার একটা ছোট ডায়েরি তাহলে আছে। তোর সাথে ওর আলাদা, মানে ও শিকার হয়েছে হ্যাঁ 12 বার। এবং 12 বার পাতা কাটছে। আমার এবং সেটা এবং তোর last- হয়নি, কিন্তু আমার ওর সেটা হয়েছে, মানে ও শিকার হয়েছে। হ্যাঁ, এবং লাস্ট একটা আমেরিকান লেডি, তার একটা ইন্টারভিউ, আমি ওনার নাম ভুলে গেছি, ওনাকে একজন প্রশ্ন করে, তোমার মধ্যে এরকম পডকাস্টে একজন প্রশ্ন করেছে, হোয়াট ইজ ইউর রিগ্রেট ইন ইউর লাইফ? শি ইজ 82 ইয়ার্স ওল্ড লেডি। উনি ইংরেজিতে বলছেন যে যখন তুমি দেখবে যে তোমার দরজাটা তোমার জন্য বন্ধ, অন্য দরজা খুলবে। জাস্ট ফোকাস অন উইন্ডো, দ্য উইন্ডো ইজ ওপেন ফর ইউ, ওই তো বললাম তো। ডোন্ট ফোকাস অন দ্য ক্লোজ ডোর। আমি ওই দিকে আর তাকাই না। এটা আমার আক্ষেপ না, এটা আমার একদম নেভার রিগ্রেট। না, কিন্তু তুই যে একটু আগে বললি, ওই কৌশলী, ওই- তুই ওই- বললি না যে যদি ওই লবিটা যদি কম হতো, তার মানে তুই তো এক্সপেক্ট করছিস দরজাটা খুলুক, বাড়ান। এবার এখানে একটা Yes, আমি কথা আসছি। আছে, হ্যাঁ অবশ্যই, সেই দরজা যদি ঈশ্বর, তোমার যোগ্যতা মানে আমি ঈশ্বর বিশ্বাসী, আমরা সবাই। আমরা সবাই। ওই যে যেটা মনোময়দার কথা, ওই যোগ্যতা, তোমার যোগ্যতা দিয়ে, মানে হাতে ভিখিরির ইয়ে না নিয়ে, যোগ্যতা দিয়ে যদি ঈশ্বর এসে দরজা খুলে দেয়, কোনো মানে মানে কারোর ক্ষমতা নেই সেই দরজা তোমার জন্য যে বন্ধ লোকটা করবে। ওকে ডাকছে না, ঈশ্বরই ওকে দিয়ে ডাকাবে। এক্স্যাক্টলি, আমি সেই সময়টা অপেক্ষা বুঝতে করছি। পেরেছো তো? দ্যাটস এ ভেরি পজিটিভ থট। আমি বলবো যে এটা, এবং আমার ওই ধৈর্যটা কিন্তু আছে। আমি আবার বলছি, একজন শিল্পী হয়ে শিল্পী প্রথম যে জিনিসটা থাকার দরকার, সেটা হয়তো তুমি আমার সঙ্গে এগ্রি করবে, ও কৌশলী এগ্রি করবে, আত্মসম্মান বোধ। আত্মসম্মান, ওটা তো মাই সেলফ রেসপেক্ট বিগার দেন মাই ফিলিংস। আমি তোমায় বলছি যে তোমার যদি একদম। আত্মসম্মান বোধ বেশি হয়, তোমার কাজ কম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর তোমার যদি আত্মসম্মান বোধ কম থাকে, প্রচুর কাজ। তোমার প্রচুর কাজ হবে। তুমি যদি সফট স্পোকেন হও, তোমার কাজ কম হবে। তুমি যদি বেশি কথা বলো, তোমার কাজ হবে। এটা কিন্তু হয়ে এসছে। সুতরাং আমি যেমন মনে করি যে আমি কম কথা বলি, আমি আমার এটা নয় যে আমি তোমাকে বোঝানোর জন্য বলছি আমার পিয়ার, সবাই বলে আমার পিয়ার খুব খারাপ, আমার সত্যি পিয়ার খুব খারাপ। আমি এইটুকুনি বলতে পারি, আজকে অনেক মিউজিক ইন্ডাস্ট্রির লোকে হয়তো এই অনুষ্ঠানটা দেখে। এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করিস নি এই প্রফেশনে থেকে পিয়ারটাকে? ওটা সহজাত প্রবৃত্তি, দরকার নেই। কেন করব না, পিয়ার মানে তো খারাপ নয় না, কিন্তু স্মার্ট পিয়ারও তো হয়। আমি তোমায় বলছি, দেখো শুভেন্দা, আজকে আমি যখন কেরিয়ার শুরু করি তখন অনেক মানুষকে তো বলেছি যে আমাকে কাজ দিও। আমি যখন আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি তখন আমি শুভ বিজয়া জানি অনেককে SMS করেছি আমার বন্ধুদের। তারা কেউ কিন্তু অনেকেই আছে যারা সৌজন্যবোধ দিয়ে তোমাকেও শুভ বিজয়টা জানায়নি। তুমি and একটা it's a good PR। এই যে শুভ বিজয়া of করা, course, it's a আমি respect. কাজের জন্য না, আমি যদি তোমাকে এই অনুষ্ঠানটার পর যদি বাইরে বেরিয়ে এসে, মনোময়দা আজকে তোমার সাথে স্ক্রিন শেয়ার করে দারুণ লাগলো, এক্সপেক্ট তো করবো যে মনোময়দা একটা রিপ্লাই দেবে, হ্যাঁ রে নিশ্চয়ই। ভাই আমারও ভালো লাগলো। Absolutely. That's it। নিশ্চয়ই। সৌজন্য। সৌজন্য, এই সৌজন্যটাই নেই বাবা, একসাথে তেহাই দিলি, তেরে কাটাকাটি কেনে ধা। হ্যাঁ, সৌজন্যটাই নেই। আরো তোমায় বলছি, সৌজন্য তো নেই। আজ অব্দি বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বসে গান বাজনার একটা জায়গা করতে পর্যন্ত তৈরি পারিনি। হয়নি। এই তো করেছিস এই কাজ। এইটা ছাড়ো তো, এটা তো তুমি তুমি ঈশ্বর সম। টেলিকাস্ট করবে বলে তুমি ডেকেছো আমাকে। আজকে তোমাকে আমি বলি যে তুমি কদিন তোমার বাড়িতে ঘর অনুষ্ঠান করার জন্য আমাদের দুটি ডেকেছো গান গাওয়ার জন্য। ঘরোয়া তো কেন ডাকবো তোকে? ভালো অনুষ্ঠানে আমি ডাকবো, আমি তো রেকর্ডিং এ তোকে দেখেছি। আরে Recording আমি বলছি এটা ওভারঅল। আমি কোনোদিন চলো না আমরা এসে বসে একটু গান বাজনা করি, না 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 না, এটা করতে পারিনি আজকে 28 বছর বয়সে, 28 বছর ধরে কেউই করতে, খালি তুই কেউ না, করেনি। কেউ পারেনি। কেউ আমি করেনি। এটা কিন্তু না, সত্যি না। দেখি পৌশালী, এটা আমাদের ক্লাসিক্যালি কিন্তু খানিকটা আছে। তোমাদের আমার- হ্যাঁ, তোমাদের classic আমাদের আছে। আছে, আমরা বন্ধু তোমাদের বান্ধব বিষয়টাই কিন্তু- আছে, আমাদের আছে। বিষয়টাই আজকে আছে। যখন দেখি যে অনুপ জালোটার বাড়িতে সবাই আড্ডা, আসছে, হ্যাঁ, আড্ডা কাজের সবার হ্যাঁ, গান গাইতে হ্যাঁ, আসছে, তখন তো আসছে। মনে হয় তুই একটা বাড়িতে যে আমরা কেন করি না। তুই একটা বাড়িতে আড্ডা আমি কর। একটা সময় চেষ্টা করেছিলাম, করেছিলি? করেছিলাম। কিন্তু কেউ আসেনি। আমার বাড়িতে বহু শিল্পী হয়েছে, আমি তোমায় বলছি, নাম করছি না, যারা আমার পাড়ায় গান গাইতে এসে তাকে আমি ভালোবেসে তাকে আমি বলেছি তুমি তোমার পাড়ায় গান গাইতে আসছো, আজকে আমার সঙ্গে ডিনার করো। তাকে আমি নিজেই বলেছি, চেয়েছি।
না, সেটা তো পাড়ায় অনুষ্ঠান করতে আসছে না, বলে না, আমার তো এমনি আড্ডাটা। ও বাবা, আমার তো দায়, আমার কি দায় পড়েছে? ধরো আমি তো তুমি নাও তো বলতে তুমি পারতাম। আজকে না, আমাদের না, সেটা বলছি না, তুই যে বললি না যে হৃদ্যতা করতে গেলে তো এমনি পাড়ার প্রোগ্রাম না, মানে এই ইনিশিয়েটিভটা যায়, তো কেউ আমি- নেবে। না, না, তার আমি- পৌঁছালি এরপর সুশান্ত একদিন এসে আমরা সবাই আমি না, মিলে না, গান এই বাজনা কথাটা করবো। তোমায় বললাম, আমি কথার কথা বলছি, তারপরে আমরা সবাই গেলাম বা তোকে এই আমরা কথাটা ডাকলাম। কেন বললাম? সবাই সবার সাথে আলোচনা করবে নানান তুমি ব্যাপার। যে সহজ সরল ভাবে আজকে ক্যামেরার সামনে বলছো এবং অফ ক্যামেরাতেও তুমি এইভাবে বলবে, সেটা 90% লোক এইভাবে বলবে না, করবে না। না এর অংশটা বেশি। আমি তোমায় বলছি সেই সৌজন্য বোধটাই নেই। একটা সামান্য মেসেজের, আজকাল তো ব্লু টিক আমরা সবাই জানি, হোয়াটসঅ্যাপে ব্লু টিক হয়, ব্লু বোঝা টিকটা যায়। দেখার পরেও অ্যান্সার করে না। আচ্ছা, তো তাহলে তুমি কার সঙ্গে কথা তার বলবে? সাথে কথা বলবে তুমি। এবং আমি তুমি আবার বলছি, আজকে যত আমিও বয়স যত বাড়ছে, আমার সার্কেলটা আরো ছোট হয়ে আসছে। এখন তো আর সেই দিনই নেই। আজ থেকে ধরো 8-10 বছর আগেও যেটা আমি করতাম, আমি তখন এখন মনে হয় তোর কাদের জন্য মনে হয়, কাদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে চাই, কাদের সঙ্গে আমি আড্ডা মারতে চাই, ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে ওয়ান যাচ্ছে। ওয়ে হয়ে যাচ্ছে। এটা কি আমার দায়? ঠিক ঠিক ঠিক, এটা আমার দায় নয়। এটা খুব দুঃখের, খুব হ্যাঁ। তাহলে দুঃখের। মনোময়দা আজকে 28 বছর ধরে বলছে সার্কেল ছোট। আমি যদি ঠাকুরের দয়ে 28 হবে মাইনাসে রান করবো আমি। তুই কাদের সাথে আড্ডাবাজি করিস? নেই, ইন্ডাস্ট্রির কেউ বন্ধু হয় না। Industry এমনি হয় না, না? না। না, হয় না। এবং আমি এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে পারবো না যে না ঠিক আছে আচ্ছা কিন্তু পরন্তু ইন্ডাস্ট্রির কেউ বন্ধু হয় না, তোমাকে এগিয়ে দেবে, তুমি যখন পেছন ঘুরে তাকাবে কেউ নেই, তখন সেই সমস্ত দায়ভারটা তুমি একা নিতে পারবে না। ওটা আমাদের মননশীলতা নয়, ওইভাবে আমরা তৈরি হইনি। যারা তৈরি হয় তারাও সুন্দর পিআর করে আজকে জিনিসটাকে চালিয়ে যাচ্ছে। শোনো শুভেন্দা, আমি একটা জিনিস বুঝে গেছি যে ইন্ডাস্ট্রি তুমি একা এসছো, একা কাজ করবে, বেরিয়ে যাবে, তোমাকে একাই বেরিয়ে যেতে মানে হবে, একলাই এসেছো ভাবে একদম একলাই যেতে হবে। একলা যেতে হবে। 70 এলাও সহজ এবং সেখানে যদি তোমার ট্যালেন্ট থাকে, তোমার যদি অধ্যাবসায় থাকে, থাকে। তোমার কাজ থাকবে। ওটাই তো আসল। কিন্তু সেটা হলেই তো হলো, সেই কাজ কেউ একটু বেশি বেশি করে, পাবে, একটু একটু যার কম পাবে। পিআর আছে, যে বেশি তেল, যার বাড়িতে তেল বেশি আছে সে কাজ বেশি করতে পারে, আর যার বাড়িতে তেল কম আছে সে কম কাজ করে। কিন্তু তোমার কাজ থাকবে। তুমি যদি গলাটাকে বাঁচিয়ে রাখতে পারো, তোমাকে কিন্তু মানুষ ডাকবে। আর একটা পয়েন্ট বল। হচ্ছে ওপরে একজন বসে আছেন, সব দেখছে। তার যখন হিসাবটা নেবে তখন কোনো মনুষ্য জাতির ক্ষমতা থাকবে না সেই হিসাব করতে। এটা কিন্তু অ্যাট আমার দ্য এন্ড অফ দ্য বিশ্বাস। ডে তুমি যখন ঘুমোতে যাচ্ছ, তুমি অন্তত এইটুকুনি মনে তোমার শান্তি নিয়ে তুমি ঘুমোতে যাচ্ছ যে আমি সঙ্গীতের মাধ্যমে কোনো মানুষকে ঠকাইনি, একদম। আমি আমি সঙ্গীতের সঙ্গীতের মধ্যে মাধ্যমে দিয়ে আমি কারো কাজ কেড়ে কেড়ে নিই নিইনি, কারোর পেটে লাথি মারিনি। মারিনি। আমি এইটুকুনি করেছি, তাতে হয়তো আমি 10 পেয়েছি, কিন্তু ওই 10টা আমার নিজের যোগ্যতায় অর্জন করা। একদম। আজকে আমি যখন তুমি আমাকে বললে তুই তো আরো পেতে পারতিস, কিন্তু আমার এটাও মনে হয় যে আজকে তো অনেকে আমাকে ডেকে নিয়ে গানও গাইয়েছে, সেটাও তোমার পরম প্রাপ্তি। ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ। তো সেটাও তো অনেকে পায় না। ধরো আমি তোমায় বলছি, আমি 2004 সালে প্রথম ঋতুপর্ণ ঘোষ আমাকে অভিনয় করতে বলেন শুভ মহরত ছবিতে। আমি ঋতুপর্ণ ঘোষকে বলেছিলাম, ঋতুদা, আমি যখন গাইতে গেছিলাম আর কি, যে আমি গানটাই গাইতে পারি, অভিনয় পারি না, গাইনি। তারপরে আজকে 2026, 22 বছর বাদে একটা ছবিতে আমাকে মানুষ দেখবে, হ্যাঁ, এই সিনেমাটা সম্বন্ধে একটু বল না। দেবী চৌধুরানী, ঠিক আছে? কবে সে- রিলিজ হচ্ছে? পুজো রিলিজ। পুজোতে। বাহ, কিন্তু তুই কি সেইখান বড় রোল করেছিস না ছোট? আমাকে ছোট রোল দিকে, কিন্তু যে রোলটা important. করেছি সেটা কিন্তু ভালো রোল। এবং গান সেখানে যে গেয়েছিস? আজকে গান শুভ্রজিৎ আমাকে যে ডেকেছে, হ্যাঁ, শুভ্রজিৎ দা। ও যে কেন আমাকে ভাবলো, তোর মধ্যে সেটা না, রাজু কি একটা ব্যাপার না আছে? না না, সেই সকল বলে তুমি আমাকে আবার আরে, শেষ করে এটা বলতে সত্যি যাচ্ছি না। আছে না? হ্যাঁ, এটা মানে যে ক্যারেক্টারটা ক্রাশ। হ্যাঁ, ক্রাশ। যে ক্যারেক্টারটা করেছি, সেই ক্যারেক্টারটা একটা গানের ক্যারেক্টার, হ্যাঁ, সেখানে আমি গান গেয়েছি এবং সেইটার জন্য আমি রাজি হয়েছি, বুঝতে পেরেছি? মানে গান আছে বলেই আজকে আমি রাজি মনোময়দা হয়েছি সেই এবং জায়গায়। সেটার জন্য কিন্তু আমি বেশ 3 দিন 4 দিন ভেবেছি যে আমি করবো, মানে লোকে যাতে না হাসে আমাকে দেখে, তার কারণে আমি গানটাই গাইতে পারি, যেটুকুনি পেরেছি গানই পেরেছি। তো আমি কথাটা বললাম এই কারণে যে দেখো, এত কিছু নেগেটিভের মধ্যেও তো এই মানুষটা আমাকে ডাকলো যে তোমাকে এই ক্যারেক্টারটা খুব ভালো লাগবে।
আমি তো ভাবতেই পারিনি কখনো। তা কেউ করাচ্ছে, কেউ করাবে। সেটাই ওইটাই। বলছি যে যেটুকুনি তোমার জীবনে হওয়ার না ঠিক এইটাই। হবে। ওই যে আমি যেটা একটু আগে আমরা বললাম, দরজা বন্ধ আমার, যদি ঈশ্বর এসে খুলে দরজা দেয়। বন্ধ তোর না, পৌশালীকে সবাই ছিল, তোর দরজা খুব খোলা। না, ওর তো দিন পড়ে আছে। তোর দিন পড়ে আছে, তুই দারুণ গাইছিস, এবং আমরা ভীষণ প্রে করি যে তুই আরো ভালো মানে গান বাজনা নিয়ে যাপন কর, হ্যাঁ। যেটা আর জমিয়ে গা, কারণ তোরাই সত্যি ফেস। আর ভালো গান বাজনা শোনাবার চেষ্টা কর, ওই হ্যাঁ। 70-30 যে পোর্শনটাকে আর আস্তে সবকিছু। আস্তে বাড়া। এটা তো অনেক হাজার বছরের পুরনো ইতিহাস, একটু সময় লাগে। না, 1000 বছরের ইতিহাস না এটা 1000 বছরের ইতিহাস না। আমি এটা লাস্ট 10 বছরের ইতিহাস। তার আগে কিন্তু আমরা কিন্তু সেই গান বাজনা শুনে বড় হয়েছি যেখানে নাচের গান এগেনস্ট, আই এম নট এগেনস্ট নাচের গান, কিন্তু ভালো গান বাজনা কিন্তু প্যান্ডেলেও কিন্তু আমরা দারুণ দারুণ গান বাজনা শুনেছি, কল্পনা করতে পারবি না। বঙ্গ সংস্কৃতি সম্মেলনে আমরা বসে বসে মান্নাবাবু শুনেছি, বা অন্যদেরও, মানে আমি তরুণ বন্দ্যোপাধ্যায়ের শুনেছি, কোথায় নাচের গান, কোথায় সব চাদর মুড়ি দিয়ে গান শুনছে, একদম ভালো সাবেকি বাংলা গান। আমি বলছি না মডার্ন গান মানে আধুনিক বাংলা গান মানে তার সাউন্ডস্কেপ চেঞ্জ হবে, তার সব, এটা আই এম অ্যাওয়্যার। মানে ওনারা যেভাবে একটা হারমোনিয়াম নিয়ে গেয়েছেন, হেমন্তবাবু আর ভেকাদা বাজাচ্ছে, সেটা আজকের দিনে হয়তো পসিবল নয়। বা রবি ঠাকুরও ধর আমি চিনি গো চিনি, বায়াটাকে ধিক টাক টাক ধিক টাক টাক, ওই যুগ চলে গেছে, সেখানে একটু অক্টোবেট বাজা হালকা করে, অসুবিধা কিছু নেই, সাউন্ডস্কেপ চেঞ্জ হয়েছে, বিকজ এই গানটা তো ওয়েস্টার্ন গান থেকে নেওয়া, তো সেখানে কেন খালি ভায়া বাজ, আমি সেটা বলছি না, কিন্তু এই যে একটা ট্রেন্ড এসে তুই বলছিস না, মানে দেখ তোদেরও আপগ্রেড করতে হবে, আমাদেরও আপগ্রেড করতে হবে, ওকেও আপগ্রেড করতে হবে, অডিয়েন্সদেরও আপগ্রেড করতে হবে, ফিল্মের লোকেদের আপগ্রেডেশন দরকার, ওভারঅল একটা আপগ্রেডেশন খুব জরুরি এই সময় দাঁড়িয়ে। আমার পার্সোনালি মনে হচ্ছে, যেটা তোরাও বোধহয় মনে করছিস, যে এই আপগ্রেডেশনটা, তুই বলছিস ভালো গান তো গাইতে চাই, সুগন্ধা গাই শুনবে কোথায়, তার মানে তুই তো গাইতে চাইছিস, তা অডিয়েন্স তাদেরও একটু আপগ্রেডেশন দরকার আমার মনে হয়, তাহলেই সেটা তো বটেই, এই জয়েন্ট ভেঞ্চারটা হওয়া দরকার। সে প্রথমেই বললাম যে তো আমি বলতে যাচ্ছিলাম যে ধরো আমি কখনো গাইলাম স্টেজে গিয়ে তুম ভি চলো হাম ভি চলে, অসাধারণ কম্পোজিশন, এই গানটা আমি যখন গাইছি তখন অডিয়েন্সকে বুঝতে হবে যে আমি কিশোর কুমারের এই গানটা গাইলাম মানে আমি ডন গাইতে বাধ্য নই, আমি এটা গাইলাম মানে এটা নয় যে আমি খাইকে পান বানারসা বলে গাইব, এইটা অনেকে বুঝছে না। বুঝতে পেরেছো যে এই মানুষটার এইটা টেস্ট, এই মানুষটা এই টেস্টের গান বাজনা করতে পছন্দ করে। হ্যাঁ, মানে প্রত্যেকের একটা জনরা থাকে মনে হয়, মানে এবং খাইকে পান বেনারসওয়ালাও দারুণ একটা গান। হ্যাঁ, কিন্তু এই না। রিকোয়েস্টটাও আসে, দারুণ গান, এই কিন্তু রিকোয়েস্টটাও আসে। হ্যাঁ, আজকে হাম্বি চলে তুমি চলোর পরে আর খাইকে পানওয়ালা হোক, তাহলে হ্যাঁ, ওটাও তো কিশোরজির আমি বলছি, গান। সেই ওটাও তো আপগ্রেডেশনটা একটু হওয়া দরকার। এবার ওই- সেটা তোরা কি করবি এটা- আপগ্রেডেশনটা? এটা- এইবার এটাই তখন ওই আমাদের- মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে এটা এর থেকে বেশি। মানে আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে আমার এটাই এটা সীমা। আপগ্রেডেশন নিশ্চয়ই আমরা সবসময় চেষ্টা করি, দুপক্ষের আপগ্রেডেশন দরকার বাংলা ভাষা। যাকে অনেক কথা আলোচনা হলো, অনেক সিরিয়াস কথাও হলো, মজাও হলো, অনেক কিছু বাকি রয়ে গেল। তোদের দুজনকে আবার আসতে হবে আমার নিশ্চয়ই। আড্ডায়। নিশ্চয়ই নিশ্চয়ই। And থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ এত সত্যি সুন্দর, thank you। মানে এত একটা সুন্দর অনুষ্ঠানে থ্যাংক ইউ। ফ্র্যাঙ্কলি টাকার জন্য। স্পিকিং, মানে সত্যি ফ্র্যাঙ্কলি স্পিকিং, না, তোরা চেষ্টা- ফ্র্যাঙ্কলি অনেক কথা বললি, বলতে- এটা হ্যাঁ। ভালো, অনেকে বলতে চায় না, কিন্তু আমার মনে হলো যে তোরা তো ফেস এখন, মানে তুই তো বটেই, তুইও এখন যদি এই ফ্র্যাঙ্কলি স্পিকিং এর মধ্যে থেকে যদি কেউ হ্যাঁ, মানে ফ্র্যাঙ্কলি ভাবে বেরিয়ে আসতে পারে, যদি মোটিভেট হতে পারে, হ্যাঁ, আমার মনে তাহলে হয় আমাদের হবে। থেকে খুশি আর কেউ আমার হবে মনে না। হয় হবে। তোরা ভালো গান বাজনা করতে চাইছিস, একটা ভালো মনন নিয়ে তোরা গান বাজনা করতে এসেছিস এখানে, সেখানে নাচের গান থাকবে, দারুণ নাচের গান হবে, লোকে নাচবে, ফাটিয়ে দেবে, হেডমাস্টার মশাইও নাচবে, অসুবিধা কিছু হ্যাঁ, নেই। হেডমাস্টার মশাই হ্যাঁ, তো তিনিও নাচবেন, অবশ্যই। অ্যাসিস্ট্যান্ট একটু- হেডমাস্টার একটু- মশাইকে সঙ্গে নিয়ে নাচবেন, একটু কোনো অসুবিধা নেই। নাচলে কিন্তু আমার কথা হচ্ছে, মানে হেডমাস্টার নাচুন, কিন্তু হেডমাস্টার পড়াবেনও ভালো করে, এটা হ্যাঁ, হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বাচ্চাকে পড়াতেও হবে। তো আমার কথা হচ্ছে পার্সেন্টেজ শুড বি নট 70-30, আস্তে 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 সেই একটু পার্সেন্টেজ টাইম লাগবে গো, কমে, কিন্তু কমে মানে যাবে। 2-3টে গানের পর থেকেই না হয়, অন্তত পৌশালীর অন্তত 8টা-10টা ভালো গান শুনুন, তারপরে ধীরে ধীরে করে নাচুন, এবং সেটা যদি এই ট্রেন্ডটা শুরু হয়, তাহলে আগামী 5 বছরের মধ্যে পৌশালী নিজের মনের মতন 15টা গান গাইবে, তারপর আপনি নাচবেন। তোকেও সেটা বলবো। সমস্যাটা কি জানো তো, সেটা হচ্ছে যে হল প্রোগ্রাম করতে আমরা বেশি পছন্দ হ্যাঁ, করি, ঠিক ঠিক। হলে অনুষ্ঠানটা একটু কম হয় তো, না, সেজন্য আমরা I am very very optimistic like পৌশালী, তুইও তাই,
ওই যে ওপরে আছেন একজন, হ্যাঁ ওপরে একজন আছেন, সে ভালো দেখছে। মনন নিয়ে তোরা এসেছিস ভালো গান বাজনা করতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব ঠিক হবে। একসাথে একটা কিছু গান গিয়ে শেষ কর। থ্যাংক ইউ সো বলো পৌশালী। তুমি বলো, তুমি বলো, তুমি যে বলো, আমি জাস্ট তোমার সাথে আছি। আমার পড়ানো যাচ্ছে কি? হ্যাঁ, ওয়ান, যাই, টু। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নমস্কার।